প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। সুদীর্ঘ 2 থেকে 3 মাস পর তোমাদের সাথে আবার দেখা। তোমাদের বিশেষ অনুরোধের জন্য আমরা হিসাব বিজ্ঞান অ্যাডমিশনের জন্য 3টি ক্লাস এনেছি। এই 3টি ক্লাসে আমরা এমন কিছু সাজেশন দিব, এমন কিছু শর্ট টেকনিক আমরা শিখব, যাতে করে আমাদের যে কোনো ইউনিভার্সিটির অ্যাডমিশনের হিসাব বিজ্ঞান যে সাবজেক্টটি আছে তাতে যাতে আমরা ভালো করে অ্যান্সার করতে পারি, আমাদের ভিতরে যাতে একটা কনফিডেন্স গ্রো হয়, সেই কারণে আমি তোমাদের জন্য একটা ফাইনাল সাজেশন ক্লাস নিয়ে এসেছি। আজকে আমাদের সেই প্রথম ক্লাস। আমরা প্রথম ক্লাসে আজকে শুধু থিওরিগুলো শিখব। আগামী যে 2টি ক্লাস আসে সেই 2টি ক্লাসের ভিতরে আমরা যে ম্যাথমেটিক্যাল টার্মস, ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করার এবং তোমাদেরকে সেই শর্ট টেকনিকগুলো শিখে দেওয়ার চেষ্টা আমি করবো ইনশাল্লাহ। আমরা দ্রুত লাইভে জয়েন হই, অনেকদিন পর তোমাদের সাথে দেখা। আমরা দ্রুত লাইভে জয়েন হই, বন্ধুদের সাথে শেয়ার করি। তোমাদের সবার অনুরোধেই রাত 10টায় আমি ক্লাসটি দিয়েছি। আমি সারাদিনের ব্যস্ততার পরেও তোমাদের জন্য ক্লাসটি এনেছি, যাতে তোমরা ভালো করে শিখতে পারো। যারা এই কয়দিন ঠিকমতো কোচিংয়ে যাওনি, ফাঁকিবাজি করেছো, ঠিকমতো পড়াশোনা করোনি, তারাও যদি আমার এই 3টি ক্লাস একটু মনোযোগ দিয়ে করো। আমি অবশ্যই বলে দিয়েছিলাম যাতে খাতা কলম নিয়ে তোমরা ক্লাসে বসবে, এবং অবশ্যই ক্যালকুলেটর নিয়ে ক্লাসে বসা যাবে না। যে যে জিনিসগুলো নোট করা উচিত, তোমাদের মনে হয় নোট করতে হবে, সেগুলো তোমরা অবশ্যই নোট করবা, এবং নোট ডাউন করে তোমরা সেগুলো ভালো মতো বোঝার ট্রাই করবা। ওকে, হ্যাঁ, অনেক দিন পর প্রান্ত। আশা করি এই 3টা ক্লাসও তোমরা অনেক এনজয় করবে, অনেক কিছু শিখতে পারবে। তো আমি বেসিক্যালি তোমাদেরকে পুরো পিডিএফ আকারে বা বইয়ের একদম স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে শিখাবো না, কারণ তোমরা আমার সাথে এইচএসসিতে অ্যাকাউন্টিং ক্লাস করেছো। আমি আশা করি তোমাদের যে বেসিক কনসেপ্ট সেগুলো মোটামুটি তোমাদের ক্লিয়ার, যেমন জাবেদা, খতিয়ান, এগুলো মোটামুটি তোমাদের ক্লিয়ার। যেই জিনিসগুলো এইচএসসিতে আসে সেই জিনিসগুলো কিন্তু অ্যাডমিশনে আসে না। এইচএসসির এমসিকিউ, এইচএসসির প্যাটার্ন আর অ্যাডমিশনের প্যাটার্ন পুরোটাই ডিফারেন্ট। তো অ্যাডমিশনের বিভিন্ন ইউনিভার্সিটিতে এই যাবৎকালে যে প্রশ্নগুলো এসেছে, যে টপিকগুলো থেকে যে সকল প্রশ্ন এসেছে, সকল প্রশ্নগুলোকে একসাথে করে আমি আজকের স্লাইডটি তৈরি করেছি তোমাদের জন্য। সেখানে সরাসরি কোনো প্রশ্ন নেই, আমি সরাসরি কোনো প্রশ্ন দেইনি, কিন্তু এমনভাবে স্লাইডটি তৈরি করেছি যাতে স্লাইডটির ক্লাস করার পর, ক্লাসটা বোঝার পর তোমরা, আশা করি যদি তোমাদের প্রশ্ন ব্যাংক বা তোমাদের নির্ধারিত যে বই আছে সেই বই থেকে যদি তোমরা প্র্যাকটিস করো, তোমাদের খুব ভালো উপকার হবে, এতটুকু আমি বিশ্বাস করি। ওয়ালাইকুম আসসালাম সুমু। এত কম টাইম অ্যাডমিশন, আসলে এই 3টা ক্লাস করলে বাকি সাবজেক্টের কথা আমি শিওর দিতে পারতেছি না, কিন্তু হিসাব বিজ্ঞানে আশা করি তোমাদের কোনো সমস্যাই থাকবে না। আর আজকে মেইনলি আমরা থিওরিটিক্যাল পড়াশোনা করব, যেহেতু প্রথম ক্লাস। আর প্রথম ক্লাসে থিওরির উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে প্রতি বছরই 2টা কোশ্চেন আসেই, বা মাঝে মাঝে 3টা কোশ্চেনও চলে আসে, কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে দেখা যায় 6টা থেকে 7টা কোশ্চেনও এই থিওরিটিক্যাল পার্ট থেকে চলে আসে। তো যেই প্রশ্নগুলো এতদিন আসছে, সামনে তোমাদের অ্যাডমিশনে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচাইতে বেশি, সেই টপিকগুলো নিয়েই আমরা আলোচনা করব। আমি ক্লাস শুরু করে দেই। যারা লেটে জয়েন করবা তারা পরে লাইভ ভিডিওটি দেখে নিও এডুকার্টন পেজ থেকে। তো আমরা আমাদের মূল ক্লাস শুরু করি আজকে। আর ক্লাসের টপিক আমি আগে দিয়েছিলাম, আজকে সব থিওরিটিক্যাল টপিক, তোমরা টপিকটা অলরেডি দেখতে পারতেছো। তো আমি সরাসরি ক্লাসে যাই। একটু বোরিং লাগতে পারে যেহেতু থিওরিটিক্যাল, কিন্তু মাঝে মাঝে কিছু ম্যাথ আছে, থিওরিটিক্যাল কিছু বোঝার জিনিস আছে, কারণ অ্যাডমিশনের কোশ্চেনগুলো এমন টেকনিক্যাল ওয়েতে করে যে আমাদের প্রশ্নটা ধরতে সমস্যা হয়ে যায়। আর তোমাদেরকে আমি এইচএসসির সময় বলেছি যে অ্যাকাউন্টিং এর এমসিকিউ যখন সলভ করবা, তখন তোমরা সবসময় প্রশ্নের একদম শেষ থেকে পড়া শুরু করবা। মানে প্রশ্নের শেষে তোমার কাছে জানতে চায় যে তোমার কি বের করতে হবে, কি নির্ণয় করতে হবে। তুমি যদি শুরু থেকেই প্রশ্নটা একবার পড়ো, পড়ার পর শেষে যখন এসে তুমি জানতে পারো যে তোমার কাছে এই জিনিসটা জানতে চাওয়া হয়েছে, তখন কিন্তু প্রশ্নটা আবার আমার রিপিট পড়তে হয়। এই কারণে এমসিকিউ অ্যান্সার করার আগে তুমি আগে বোঝার চেষ্টা করবা প্রশ্নের শেষ দিক দিয়ে পড়ে যে তোমার কাছে কি জানতে চাওয়া হয়েছে, তারপর তুমি প্রশ্নের ডাটাগুলা কি পড়া শুরু করবা। ওকে, আচ্ছা, আমি একদম বেছে বেছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে একদম আসার সম্ভাবনা খুব বেশি, সেই টপিকগুলো এখানে অ্যাড করেছি। গত বছর আমি মাত্র 98টা প্রশ্ন দিয়েছিলাম, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 11টা প্রশ্ন কমন আসছে। শুধু ডিজিটগুলো কমন আসে নাই, প্রশ্নের প্যাটার্ন একদম হুবহু সেম ছিল, শুধু অবচয়ের একটা প্রশ্ন কমন আসেনি। তো আমি আশা করতেছি তোমরা যদি আমার ক্লাসটা করো, মনোযোগ সহকারে নোট ডাউন করো, তাহলে তোমাদেরও অনেক হেল্প হবে। গুচ্ছর পরীক্ষা আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগর,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় তো অবশ্যই আছে। ওকে, আমরা আর দেরি না করি, অনেকে অনেক কমেন্ট করতেছো, সবার কমেন্ট হচ্ছে পড়তে পারতেছি না, ঠিক আছে। ম্যাথের ক্লাস হচ্ছে আমরা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস পুরোটাই ম্যাথ, আজকে হচ্ছে একটু থিওরি, আমরা ক্লাসটা শুরু করি, তোমাদের হেল্প হবে অনেক। ওকে, দেখো প্রথমে বলছি যে একটি হিসাবের কি কি জের প্রকাশ করতে পারে। এই প্রশ্নটা খুবই কমন, বিভিন্ন ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা আসে। তো একটি হিসাব মূলত ডেবিট, ক্রেডিট এবং শূন্য তিনটা জের সে কি করতে পারে, প্রকাশ করতে পারে। এই জিনিসটা আমরা মুখস্থ করে ফেলবো যে একটি হিসাব ডেবিট জেরও প্রকাশ করতে পারে, ক্রেডিট জেরও প্রকাশ করতে পারে, শূন্য জেরও কি করতে পারে, প্রকাশ করতে পারে। 2 নাম্বারটা দেখো, বলছে সকল মুনাফা জাতীয় আয়। পরীক্ষাতে প্রশ্ন আসে এইভাবে যে নিচের কোন হিসাবটি বছর শেষে বন্ধ করতে হয়। তো সেখানে 4টা অপশন দেওয়া থাকে, ওই 4টা অপশন থেকে আমার খুঁজে বের করতে হবে কোন অপশনটা মুনাফা জাতীয় আয় অথবা মুনাফা জাতীয় ব্যয়। কোন সম্পদ, কোন দায় বা মালিকানা সত্ত্বের মূলধন বা উত্তোলন এগুলো কিন্তু বছর শেষে বন্ধ করা হয় না, শুধুমাত্র মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলোই হচ্ছে বছর শেষে কি করা হয়, বন্ধ করে দেওয়া হয়। ওকে, আচ্ছা, এরপরে 3 নম্বরে যে জিনিসটা বলা আছে, বলছে কি নিট লাভ। নিট লাভ আমাদের মূলধনকে কি করে, সবসময় ক্রেডিট করে। আমরা জানি যে আমাদের যখনই রেভিনিউ জেনারেট হয়, যখনই আমাদের আয় হয়, আমাদের মূলধন কি পায়, বৃদ্ধি পায়। তো আমাদের যখনই নিট লাভ হবে সেটা মূলধনকে কি করবে, ক্রেডিট করবে। এই জিনিসটা শুধু মনে রাখবা, ঠিক আছে। আর যখনই নিট ক্ষতি হয় তখন মূলধনকে সেই নিট ক্ষতিটা কি করে, মূলধনকে নিট ক্ষতিটা হচ্ছে ডেবিট করে ফেলে। ওকে, 4 নাম্বারটা দেখো, এই প্রশ্নটা 4 আর 5 পরীক্ষাতে অনেক বেশি আসে যে নিচের কোনটি হচ্ছে বিপরীত সম্পদ অথবা কন্ট্রা সম্পদ অথবা প্রতি সম্পদ। প্রশ্নে বিপরীত সম্পদও বলা থাকতে পারে, কন্ট্রা সম্পত্তিও বলা থাকতে পারে, প্রতি সম্পত্তিও বলা থাকতে পারে। দেখো এখানে কিছু কিছু হিসাবের নাম দেওয়া আছে, বলছে কি পুঞ্জীভূত অবচয় ও অবলোপন। পুঞ্জীভূত অবচয় বা অবলোপন এগুলো হচ্ছে আমার স্থায়ী সম্পদকে কি করে, হ্রাস করে। যেহেতু স্থায়ী সম্পদকে হ্রাস করে, স্থায়ী সম্পদ হচ্ছে কি, স্থায়ী সম্পদ হচ্ছে ডেবিট। তো ডেবিটকে যে জিনিসটা কমায় দেয় সেই জিনিসটা অবশ্যই কি হবে, সেই হিসাবটা অবশ্যই ক্রেডিট হবে। তার মানে এই বিপরীত বা কন্ট্রা সম্পত্তি বা প্রতি সম্পত্তির জের সাধারণত সবসময় কি হবে, ক্রেডিট হবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে পুঞ্জীভূত অবচয় ও অবলোপন, কুঋণ সঞ্চিতি, দেনাদার ও প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি, এই হিসাবগুলো হচ্ছে আমার কন্ট্রা সম্পত্তি বা প্রতি সম্পত্তি। অপশনে অনেকগুলো অপশন দেওয়া থাকবে, সেই অপশন থেকে আমাদের যেই অপশনের ভিতরে এই 4টার একটা হিসাবের নাম বলা থাকবে সেটা আমাদের রাইট অ্যান্সার কি করতে হবে। ওকে, আচ্ছা, 5 নম্বরে বলছে বিপরীত বা প্রতি মালিকানা সত্ত্ব হিসাব। বিপরীত বা প্রতি মালিকানা সত্ত্ব হিসাব, যে হিসাবগুলো আমার মালিকানা সত্ত্বকে কি করে, হ্রাস করে বা কমিয়ে দেয়। এইটার জের সবসময় কি হবে, সবসময় ডেবিট হবে। এখানে কি কি আছে, আছে হচ্ছে উত্তোলন। এখানে দেখো মার্ক করা আছে এক মালিকানা ও অংশীদারির ক্ষেত্রে। পরীক্ষাতে এইভাবে প্রশ্ন আসে যে নিচের কোনটি অংশীদারি প্রতিষ্ঠানের বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। সেখানে উত্তোলনও দেওয়া থাকে, লভ্যাংশও দেওয়া থাকে, ট্রেজারি স্টকও দেওয়া থাকে, আরেকটা অপশন দেওয়া থাকে। তো আমাদের কাছে পরীক্ষার হলে বসে মনে হইতে পারে যে প্রশ্নতে কি আছে, ভুল আছে। কারণ আমরা কি পড়ছি, আমরা পড়ছি যে বিপরীত বা প্রতি মালিকানা সত্ত্ব হিসাবের ভিতরে 3টা হিসাব আছে। একটা হচ্ছে উত্তোলন হিসাব, একটা হচ্ছে কি লভ্যাংশ হিসাব, একটা হচ্ছে ট্রেজারি স্টক হিসাব। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে উত্তোলন হিসাব কিন্তু যৌথ মূলধনী কোম্পানিতে উত্তোলন হিসাব নামে কোনো হিসাব কি হয় না, সেখানে হয় লভ্যাংশ অথবা কি ট্রেজারি স্টক। এক মালিকানা প্রতিষ্ঠান বা অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই উত্তোলন হিসাবটাকে আমি বলবো কি, প্রতি মালিকানা সত্ত্ব হিসাব। ক্লিয়ার সবাই? আরেকটা জিনিস, যে জিনিসটা একটু ক্লিয়ার না করলেই না, সেটা আমি এখানে লিখি নাই। কিছু জিনিস আছে যেটাকে আমরা বলি কি, আমরা বলি হচ্ছে প্রতি ব্যয়। আমরা সেটাকে কি বলি, আমরা সেটাকে বলি কি, প্রতি ব্যয়। প্রতি ব্যয় অথবা প্রতি আয়, প্রতি ব্যয় অথবা সেটার নাম বলি আমরা কি, বিপরীত ব্যয়। এগুলো হচ্ছে একদম বেসিক কনসেপ্ট, এগুলো হচ্ছে অনেকে পারে, অনেকে হচ্ছে এখনো সেই জিনিসগুলো জানে না। তাহলে প্রতি ব্যয় বা বিপরীত ব্যয় জিনিসটা আসলে কি, যেটা হচ্ছে আমার ব্যয়ের পরিমাণকে কমায় দেয়। যেমন হচ্ছে ক্রয় ফেরত, ঠিক আছে, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, এগুলো কি, এগুলো হচ্ছে প্রতি ব্যয় বা বিপরীত ব্যয়। এর জের কি হয়, এর জের হয় হচ্ছে ক্রেডিট জের হয়। ক্লিয়ার? আবার আরেকটা হিসাব আছে, সেটার নাম হচ্ছে প্রতি আয়
অথবা বিপরীত আয়। তাহলে ক্রয় ফেরত ক্রয় বারটা যদি বিপরীত ব্যয় হয় তাহলে বিক্রয় ফেরত বিক্রয় বারটাকে আমি বলতে পারি কি বিক্রয় ফেরত অথবা বিক্রয় বারটা বিক্রয় ফেরত অথবা বিক্রয় বারটাকে আমি বলতে পারি কি বলতে পারি প্রতি আয় অথবা বিপরীত আয়। এর জের সবসময় কি হবে ডেবিট হবে। এখন আমরা যেহেতু পড়ছিলাম একটু আগেই যে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় বছর শেষে কি করা হয় বন্ধ করে দেওয়া হয়। এখন অনেকের মনে এই প্রশ্নটা আসে যে প্রতি ব্যয় বিপরীত ব্যয় অথবা প্রতি আয় বিপরীত আয় এগুলো কি মুনাফা জাতীয় হিসাব? অবশ্যই এগুলো হচ্ছে কি মুনাফা জাতীয় হিসাব। তার মানে প্রতি বছরের শেষে ক্রয় ফেরত ক্রয় বারটা বিক্রয় ফেরত বিক্রয় বারটা এই হিসাবগুলোকেও প্রতি বছরের শেষে কি করা হয় বন্ধ করে দেওয়া হয়। ক্লিয়ার? আচ্ছা, আবার চলে যাই এখানে। দেখো বলছে কি তাহলে 6 নম্বরে দেখো 6 নাম্বার আর 7 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। হিসাব সমীকরণ, হিসাব সমীকরণ আমরা জানি হিসাব সমীকরণ কি a = l + OE, ঠিক আছে, এটা হচ্ছে হিসাব সমীকরণ। তো হিসাব সমীকরণের শুধু একদিকে সমান সমানের শুধু একদিকে হয় শুধু সম্পদের দিকে অথবা দায় ও মালিকানা সত্ত্বের দিকে যে কোনো এক পাশে যদি কি ফেলে প্রভাব ফেলে তাকে বলা হয় গুণগত বা কাঠামোগত পরিবর্তন। আমরা শর্টকাটে সেটাকে মনে রাখতে পারি গুক, মানে গুণগত ও কি কাঠামোগত পরিবর্তন। এর একটা এক্সাম্পল দেই। এক্সাম্পল পরীক্ষাতে এভাবে আসতে পারে যে নিচের কোন লেনদেনটি কি কাঠামোগত পরিবর্তন হিসাব সমীকরণের কাঠামোগত পরিবর্তনের সৃষ্টি করেছে, নিচের কোন লেনদেনটি। তো সেই লেনদেনের হিসাব সমীকরণ করে আমার দেখতে হবে যে সেই সমীকরণটা সমান সমানের শুধু সম্পদের পাশে প্রভাব ফেলতেছে নাকি দায় ও মালিকানা সত্ত্বের পাশে প্রভাব ফেলতেছে। যদি শুধু এক পাশেই প্রভাব ফেলে তাহলে সেটাকে আমি বলবো কি গুণগত বা কাঠামোগত পরিবর্তন। এর একটা এক্সাম্পল বলি। বলা হলো যে দেনাদার হতে টাকা আদায় 10,000 টাকা, দেনাদার থেকে আমি 10,000 টাকা আদায় করছি, তাহলে এর জাবেদা কি নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব কি ক্রেডিট। এখানে দুইটা হিসাবে কিন্তু কি সম্পদ, তার মানে শুধুমাত্র সম্পদের পাশেই কিন্তু আমার কি হইলো চেঞ্জ হইলো। L + OE মানে মালিক দায় ও মালিকানা সত্ত্বের পাশে কোনো পরিবর্তন ঘটে নাই। তার মানে এই যে দেনাদারের কাছ থেকে আমি 10,000 টাকা কি করলাম আদায় করলাম, এই লেনদেনটা হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। ক্লিয়ার সবাই? ওকে। এখন হিসাব সমীকরণের উভয় দিকে যদি আমার কি ফেলে প্রভাব ফেলে, তার মানে এর পাশেও প্রভাব ফেলছে L + OE এই পাশেও কি ফেলছে প্রভাব ফেলছে, তখন এটা হয়ে যাবে কি নিট বা পরিমাণগত। সহজে আমরা মনে রাখতে পারি কি নিট এই শব্দটা আমরা মনে রাখতে পারি। কারণ কি কারণ হচ্ছে গুণগতর সাথে কি পরিমাণগত নাকি নিট, এটা আমাদের একটু কনফিউশনের তৈরি করে। এই কারণে এই শর্ট শব্দগুলো আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য পরীক্ষাতে অ্যান্সার করা কি হবে সহজ হবে। তাহলে এমন কোন লেনদেন যদি থাকে যেই লেনদেনটা হচ্ছে হিসাব সমীকরণের দুই পাশেই প্রভাব বিস্তার করবে তখন তাকে আমরা বলবো কি নিট বা পরিমাণগত পরিবর্তন। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমরা পরের পেজে চলে যাই। দেখো এই টপিকটা এই জিনিসটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেই ভার্সিটিতেই তুমি এক্সাম দেও না কেন একদম 3 স্টার, এইটা আমি এখন যেইভাবে বলবো এইভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবা। কেউ যদি খাতায় লিখে রাখতে চাও খাতায় লিখে রাখতে পারো, স্ক্রিনশট দিয়ে রাখতে চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতেও পারো। দেখো আমরা যখন এইচএসসি তে মজুদ পণ্যের হিসাব রক্ষণ চ্যাপ্টারটা পড়ছিলাম, ঠিক আছে, মজুদ পণ্যের হিসাব রক্ষণ FIFO-LIFO যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারের একটা থিওরি হচ্ছে এইটা। এটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 2-3 বছর ধরে প্রশ্ন আসতেছে। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই টপিকটার উপর থেকে হচ্ছে কি হয় প্রশ্ন আসতেছে বারবার। তো আমরা তখন পড়ছিলাম যে মজুদ সংরক্ষণ মজুদ পণ্য সংরক্ষণের বা হিসাব করার পদ্ধতি আছে দুইটা। কি কি পদ্ধতি? একটা হচ্ছে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি, একটা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি। এই দুইটার যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা আমার হচ্ছে খুব ভালোভাবে কি করতে হবে পিডিএফ দিয়ে দিব, সেই ভালোভাবে ডিফারেন্সটা আমার কি করতে হবে বুঝতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি কি, আমি যখনই ক্রয় করতেছি যখনই আমি প্রোডাক্টটা আমার ইস্যু করতেছি প্রতিবারই কি হবে আমি এটাকে আপডেট করব। কিন্তু কালান্তিক মজুদ পদ্ধতিতে প্রতি মাসের শেষে অথবা প্রতি হিসাবকালের শেষে আমি সেটাকে কি করব আপডেট করব। আমার মনে রাখার জিনিস যেটা সেটা হচ্ছে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে ক্রয়কে কি হিসেবে দেখানো হয় সম্পদ হিসেবে। এই যে এতটুকু মনে রাখতে হবে, ক্রয়কে কি হিসেবে দেখানো হয় সম্পদ হিসেবে দেখানো হয়।
তাই ক্রয়ের সাথে সম্পর্কিত সকল হিসাবকে মজুদ হিসাব লেখা হয়। এখন ক্রয়ের সাথে সম্পর্কিত হিসাবগুলো কি কি, যেমন ক্রয় ফেরত, ক্রয় পরিবহন, ক্রয় বাট্টা, ঠিক আছে? মানে ক্রয় এই শব্দটা যার সাথেই থাকবে সেটাই আমার কোন হিসাবে যাবে, মজুদ হিসাবে যাবে। আর মজুদ হিসাবটাকে আমি কি হিসেবে দেখাবো, সম্পদ হিসেবে দেখাবো। কোন পদ্ধতিতে, নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে, ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে শেষের লাইনটা, বলছে কি এই পদ্ধতিতে সমাপনী মজুদ বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য হিসাব খোলা হয়। তার মানে অবিরত মজুদ পদ্ধতিতে সমাপনী মজুদের হিসাবটা থাকবে, আবার বিক্রিত পণ্যের ব্যয়ের একটা কি থাকবে, হিসাব থাকবে। তার মানে এইখানে অবিরত বা নিত্য মজুদ পদ্ধতিতে প্রারম্ভিক মজুদ নামে কোনো হিসাব কি হবে না, এখানে থাকবে না। এই জিনিসটা মনে রাখতে হবে, এইটা থেকে পরীক্ষাতে কি হয়, প্রশ্নটা আসে। প্রশ্নটা এইভাবে আসে যে নিচের কোন হিসাবটি নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে এমন প্রতিষ্ঠানে থাকে না। অপশনে প্রারম্ভিক মজুদ থাকবে, অ্যান্সার হবে প্রারম্ভিক মজুদ, কারণ প্রারম্ভিক মজুদ নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে কি করা হয় না, ফলো করা হয় না। আর কালান্তিক মজুদ পদ্ধতিতে আমি ক্রয়কে ব্যয় হিসাবে কি করব, দেখাবো। ক্রয়কে আমি ব্যয় হিসাবে কি করব, দেখাবো। তাই ক্রয়ের সাথে সম্পর্কিত যত হিসাব আছে, এই যে এই ক্রয়ের সাথে সম্পর্কিত যত হিসাবগুলো আছে সকল হিসাবকে আমি যার যার আলাদা নামে কি করব, হিসাবভুক্ত করব। এইখানে মজার জিনিস যেটা, এই পদ্ধতিতে প্রারম্ভিক মজুদ ও ক্রয় সম্পর্কিত হিসাব কি করা হয়, খোলা হয়। তার মানে কালান্তিক মজুদে দুইটা হিসাব রাখা হয় না। কোন দুইটা হিসাব রাখা হয় না, সমাপনী মজুদের হিসাব রাখা হয় না, বিক্রিত পণ্যের ব্যয়ের হিসাব রাখা হয় না। কোথায়, কালান্তিক মজুদে। তার মানে কালান্তিক মজুদে সমাপনী মজুদ আর বিক্রিত পণ্যের ব্যয়ের কোনো হিসাব কি করা হয় না, রাখা হয় না। ক্লিয়ার সবাই? আর নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে প্রারম্ভিক মজুদের জন্য কোনো হিসাব কি করা হয় না, রাখা হয় না। জাস্ট এতটুকু যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে এই টপিকটা থেকে যেইভাবেই কোশ্চেন করুক তুমি পরীক্ষাতে ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? তো আজকের ক্লাসের একদম শেষ টপিকটা হচ্ছে আমাদের সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা হচ্ছে এমন একটা টপিক বা সমন্বয় দাখিলে এমন একটা টপিক, যেই টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে, এটা 100% শিওর, একটা প্রশ্ন হইলেও আসবে। আর এই সমন্বয় দাখিলে নিয়ে সবার ভিতরে অনেক বেশি কনফিউশন কাজ করে। তো ক্লাসের শেষ অবধি যদি থাকো, সেই সমন্বয় দাখিলের কনফিউশনটা আমি একদম খুব সহজে তোমাদেরকে জাবেদার সাহায্যে বুঝাই দিব, যাতে তুমি মুখস্থ না করেও পরীক্ষাতে সহজে সেটা কি করতে পারো, অ্যান্সার করতে পারো। তাহলে আমি আশা করি যে নিত্য অবিরত মজুদ পদ্ধতি আর কালান্তিক মজুদ পদ্ধতিতে যদি কোনো থিওরিটিক্যাল কোশ্চেন আসে এইভাবে, তোমরা অবশ্যই সেই কোশ্চেনের অ্যান্সার ইনশাল্লাহ করতে পারবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। স্লাইড মাত্র 14টা, বেশি সময় আমাদের লাগবে না। আমাদের সময় লাগবে হচ্ছে দ্বিতীয় ক্লাসে এবং তৃতীয় ক্লাসে, যেখানে আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো কি করব, সলভ করব। ওকে, আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আছে, দেখো হিসাব সমীকরণের প্রভাবে এই ম্যাথগুলো আসে। এই ম্যাথগুলো আমাদের হচ্ছে একটু সমস্যা হয়, এই ম্যাথগুলা করতে আমাদের সমস্যা হয়। আর এটা হচ্ছে খুব কমন একটা ম্যাথ, যে ম্যাথটা পরীক্ষাতে কি মানে আসে, সচরাচর আসতেই থাকে, ঠিক আছে? তো আমরা 10 নম্বর কোশ্চেনটা আগে একটু পড়ি। 10 নম্বর কোশ্চেনটা আগে পড়ি। বলছে কি যে 2011 সালে স্কয়ার ফার্মের সম্পত্তি কমেছে কত টাকা, 50,000 টাকা। তো এই প্রশ্নের অ্যান্সার করার জন্য এগুলো আবার আমার হচ্ছে এমসিকিউতেও আসতে পারে, আবার রিটেনেও আসতে পারে, বলা যায় না কোথায় সেটা আসবে। তো আমি আগে আমার সমীকরণটা লিখি, a = l + o e। আমি আমার সমীকরণটা লিখলাম। বলছে যে সম্পত্তি 50,000 টাকা কি হয়েছে, কমেছে। সম্পত্তি 50,000 টাকা কমেছে, তাহলে সম্পত্তিতে আমি মাইনাস দিয়ে দেই 50,000 টাকা। সম্পত্তি আমার 50,000 টাকা কি হয়েছে, কমেছে, সমান সমান দিলাম। পরে বলছে দায় 90,000 টাকা কি হয়েছে, কমেছে। তার মানে দায়ও কমেছে কত হাজার টাকা, 90,000 টাকা। যখন বলবে বেড়েছে তখন আমরা এটাকে প্লাসে রাখবো, যখন বলবে কমেছে তখন সেটাকে আমরা মাইনাসে রাখবো। ক্লিয়ার? তাহলে দায় কমেছে কত টাকা, দায় কমেছে 90,000 টাকা। তাহলে মাইনাস, এখানে আমি লিখতেছি কত হাজার, 90,000 টাকা। এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি কি করি, আমার দরকার হচ্ছে, আমাকে বলছে, প্রশ্ন করছে মালিকানা সত্ত্বে কি পরিবর্তন ঘটবে। আমার এই ওই এই ওনার সিকিউরিটির মানটা আমার কি এখন দরকার, ওনার সিকিউরিটির মানটা আমার দরকার। তো আমি কি করব, এই যে -90,000 টাকা আছে এইটাকে আমি সমান সমানের এই পাশে নিয়ে আসবো। যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, দেখো
হবে -50,000। আর এই যে মাইনাসটা যদি সমান সমানের এই পাশে চলে আসে, আমরা জানি না এটা কত, মালিকানা সত্ত্ব কত আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে মালিকানা সত্ত্বে কি পরিবর্তন ঘটেছে। এই -90,000কে যদি সমান সমানের এই পাশে আমরা নিয়ে আসি, এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে +90,000, +90,000। তাহলে +90,000 যদি হয়, +90,000 -50,000, তার মানে প্লাসে থাকতেছে কত হাজার, প্লাসে থাকতেছে 40,000। তাহলে আমার অপশনের অ্যান্সারটা হবে 40,000 টাকা কি হয়েছে, 40,000 টাকা বৃদ্ধি পেয়েছে, 40,000 টাকা কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। এটা হবে আমার অ্যান্সার। খুবই একদম ইজি একটা কি কনসেপ্ট। আচ্ছা, এটা আমরা বুঝলাম। 11 নাম্বারটা একটু দেখি, তাহলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। দেখো, একদম সহজ বলছে 70,000 টাকা সম্পত্তি, 70,000 টাকা কি হয়েছে, কমেছে। সম্পত্তি কমেছে কত হাজার টাকা, 70,000 টাকা। তাহলে আমি মাইনাস দিয়ে লিখলাম 70,000, সম্পত্তি কমে গেছে 70,000 টাকা। আরো সহজভাবে শিখাই, বলছে দায় 1 লক্ষ টাকা কি হয়েছে, বেড়েছে। দায় 1 লক্ষ টাকা কি হয়েছে, বেড়েছে। তার মানে দায়ের টাকাটা সমান সমানের এই পাশে ছিল কিসে, প্লাসে। আমি যদি এখন সমান সমানের সামনে নিয়ে আসি, প্লাসটা হয়ে যাবে কি এখন মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো সম্পত্তি 70,000 টাকা কমেছে, আমি মাইনাস দিলাম 70,000 টাকা। আর দায় যদি বাড়ে, তাহলে আমি এখানে কি দিয়ে দিব, মাইনাস দিয়ে দিব। দায় বাড়লে কি দিয়ে দিব, মাইনাস দিয়ে দিব। কেন, কারণ সমান সমান দিয়ে দায় বাড়ছে কত, 1 লক্ষ টাকা, আমি দিতাম কি প্লাস 1 লক্ষ। এটা আমি কি করতাম, এটা আমি লিখতাম। এখন এই প্লাস এটাকে যদি আমি সবসময় আমার কি করতে হবে, আমি দেখো সম্পদটাকে কিন্তু আমি দায়ের পাশে আনতে পারবো না, সম্পদটাকে আমি দায়ের পাশে আনতে পারবো না, দায়টাকে আমার সম্পদের পাশে কি করতে হবে, নিয়ে আসতে হবে। ক্লিয়ার, দায়টাকে আমার সম্পদের পাশে নিয়ে আসতে হবে। এখন যদি আমি +1 লক্ষকে ইকুয়ালের এই পাশে নিয়ে আসি, তাহলে আমার কি হবে, তাহলে আবার হবে -70,000। আর এই প্লাসটা হয়ে যাবে, এখন এই পাশে আসলে কি মাইনাস হয়ে যাবে, হবে -1 লক্ষ। তাহলে আমার টোটাল হবে কি, টোটাল হবে 1,70,000 টাকা। 1,70,000 টাকা মাইনাসই থাকবে, দুই মাইনাস মিলে যে প্লাস হয়ে যাবে, ব্যাপারটা কি না ওই রকম না। ঠিক আছে, কারণ এটা হচ্ছে একটা ট্রিক্স, এটা ম্যাথমেটিক্যাল টার্মে গেলে আমার হবে না, আমার ট্রিক্স অনুযায়ী ম্যাথটা কি করতে হবে। তাহলে 1,70,000 টাকা আমার কি হয়েছে, আমার মালিকানা সত্ত্ব কমেছে কত টাকা, 1,70,000 টাকা। ক্লিয়ার সবাই, ওকে। এই তো বুঝছে, প্রান্ত বুঝছে ক্লিয়ার, সমূহ বুঝছে ক্লিয়ার, ওকে ঠিক আছে। 12তে দেখো কি বলছে, বলছে বছরের শুরুতে প্রতিষ্ঠানের, এই যে শুরুতে যখন বলা থাকবে, তখন আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে কি করতে হবে, ম্যাথটা করতে হবে। যখন শুরুতে বলা থাকবে, আমাদের একটু সতর্ক হয়ে ম্যাথটা করতে হবে। ঠিক আছে, কারণ প্রশ্নের শেষে কি চাইছে সেটা আমার দেখতে হবে। প্রশ্নের শেষে কোন জিনিসটা চাইছে সেটা আমার কি করতে হবে, দেখতে হবে। দেখো প্রশ্নের শেষে চাইছে কি, যে সমাপনী মূলধন, সমাপনী মূলধন কত, আমার কাছে জানতে চাইছে সমাপনী মূলধন কত টাকা। তার মানে এই যে মূলধন ছিল কত, 4,250 টাকা, এই 4,250 টাকা হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন। 4,250 টাকা আমার কি মূলধন, প্রারম্ভিক মূলধন। এই প্রারম্ভিক মূলধনের সাথে আমার মূলধন যদি বাড়ে, যত টাকা মূলধন বাড়বে সেটা আমি এই প্রারম্ভিক মূলধনের সাথে যোগ করলে আমি সমাপনী মূলধন পাবো। আমার যদি মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়, বাড়লো না, মালিকানা সত্ত্বের পরিমাণ কমলো, যত টাকা কমবে তত টাকা যদি আমি এই প্রারম্ভিক মূলধন থেকে মাইনাস করে দেই, তাহলে আমি সমাপনী মূলধন পাবো। ক্লিয়ার, এরপরে দেখি কি বলছে, বলছে উক্ত বছরে সম্পত্তি বেড়েছে 1,250 টাকা, তার মানে প্লাস 1,250 টাকা। আর দায় বেড়েছে কত টাকা, 1,050 টাকা, দায় বেড়েছে 1,050 টাকা, তাহলে প্লাস 1,050 টাকা। এখন এই প্লাসটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, প্লাসটা হয়ে যাবে কিসে, মাইনাস হয়ে যাবে, তাহলে হবে প্লাস 1,250 মাইনাস 1,050 সমান সমান। তাহলে দেখো কত টাকা থাকে, 200 টাকা। তাহলে 200 টাকা কিসে আছে, 200 টাকা আছে হচ্ছে প্লাসে, 200 টাকা কিসে আছে, প্লাসে আছে। তার মানে আমার ওই বছর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে কত, 200 টাকা মালিকানা সত্ত্ব আমার কি পাইছে, বৃদ্ধি পাইছে। আমার কাছে কিন্তু এই অ্যান্সার জানতে চায় নাই। প্রথম দুইটা যেই ম্যাথ ছিল সেই ম্যাথে কিন্তু আমার কাছে এই অ্যান্সারটাই জানতে চাইছে, যে মালিকানা সত্ত্বের পরিবর্তন কি পরিবর্তন করছে, মালিকানা সত্ত্ব কত টাকা বাড়ছে অথবা মালিকানা সত্ত্ব কত টাকা কমছে।
কিন্তু এই প্রশ্নতে আমার কাছে জানতে চাইছে যে আমার সমাপনী মূলধন কত টাকা। তাহলে আমি দেখলাম যে ওই বছরে আমার মালিকানা সত্ত্ব বাড়ছে কত টাকা, 200 টাকা আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। তাহলে আমার প্রারম্ভিক মূলধন ছিল 4250 টাকা, সারা বছরে আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে কত টাকা, 200 টাকা। তাহলে 4250 এর সাথে যত টাকা বৃদ্ধি পাইছে 200 টাকা যদি আমি অ্যাড করে দেই, তাহলে 4250 আর 200 আমি যদি অ্যাড করে দেই, তাহলে 4450 টাকা আমার কি, আমার হচ্ছে সমাপনী মূলধন। 4450 টাকা আমার সমাপনী মূলধন। ক্লিয়ার, বুঝা গেছে? ওকে, তাহলে এই হিসাব সমীকরণের যেই প্রভাব, এই প্রভাব থেকে এইভাবে হচ্ছে আমাকে প্রশ্ন করতে পারে। এই প্রশ্নটা খুবই কমন, অ্যাডমিশনের বিভিন্ন ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা কি হয়, পরীক্ষাতে আসে। তো কিভাবে সহজ টেকনিকে আমরা এটা শিখলাম, সেটা যদি তোমার বই থেকে তুমি আরো 4-5টা ম্যাথ হচ্ছে কি করো, এভাবে প্র্যাকটিস করো, এই টাইপের যেই সমস্যা থাকে, এই টাইপের যে কোশ্চেনগুলো থাকে, সেই কোশ্চেনে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এই প্রান্তটা ঠিক আছে? ঠিক আছে, তাহলে কোনো সমস্যাই কি এই টাইপের কোশ্চেনে তোমাদের হবে না আশা করছি। ওকে, তো আমাদের ম্যাথমেটিক তেমন টার্ম আজকে আর নেই, আমরা হচ্ছে পরের স্লাইডে যাই। একটু দেখো, এই যে টপিকটা, এই টপিকটা আমি একটু সরলাম, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, খাতায় পরে উঠাই নিও। এইটা একদম 3 স্টার, এইটা এই বছর আসার জন্য একদম খুবই উপযোগী। মানে এই লভ্যাংশ প্রদানের যে ব্যাপারটা, এটা আমাকে ভালো মতো বুঝতেই হবে, শিখতেই হবে। এটা রিটেনেও আসতে পারে, এটা এমসিকিউতেও আসতে পারে, এবং খুবই হট টপিক, মানে এটা আসার চান্স খুবই বেশি। দেখো, লভ্যাংশ যখন আমরা প্রদান করি, লভ্যাংশ আমরা কাদেরকে প্রদান করি, শেয়ার হোল্ডার যারা, তাদেরকে আমরা লভ্যাংশ প্রদান করি। সুদ কাদেরকে প্রদান করি, যারা প্রতিষ্ঠানের ঋণদাতা অথবা বন্ড হোল্ডার। বন্ড হোল্ডাররা তো মূলত ঋণদাতাই, তো বন্ড হোল্ডারদেরকেও আমরা কি প্রদান করি, সুদ প্রদান করি। তাহলে লভ্যাংশটা আসলে প্রদান করা হয় কোথা থেকে? এই যে আমি লভ্যাংশ হিসেবে টাকাটা দিব, এই টাকাটা আসবে কোথা থেকে? এই টাকাটা আসবে প্রতিষ্ঠানের জমাকৃত মুনাফা বা সংরক্ষিত আয় থেকে। জমাকৃত মুনাফা অথবা সংরক্ষিত আয় থেকে আমরা কি প্রদান করি, লভ্যাংশ প্রদান করি। এইখানে যে জাবেদাগুলো আছে, এই জাবেদাটা আমি এখন বুঝাই দিব সহজে, এইটা অবশ্যই মুখস্থ করে ফেলবা, এটা আসার চান্স খুবই বেশি পরীক্ষাতে। দেখো, এই লভ্যাংশটা কিন্তু সরাসরি দিয়ে দেওয়া হয় না। যে আমি বললাম যে শেয়ার হোল্ডারদেরকে আমি 5 লক্ষ টাকা কি করব, লভ্যাংশ প্রদান করব, আমি সরাসরি লভ্যাংশটা দিয়ে দিলাম। প্রসেসটা একটু ডিফারেন্ট। তো প্রসেসটা কিভাবে হয়, সবার আগে কি করা হয়, সবার আগে নগদ লভ্যাংশ কি করা হয়, ঘোষণা করা হয়। যে আমরা আমাদের যে শেয়ার হোল্ডার আছে তাদেরকে আমরা 5 লক্ষ টাকা লভ্যাংশ দিব, এই যে একটা প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়। প্রতিশ্রুতি দেওয়ার সাথে সাথে আমরা কি হয়ে যাই, লায়াবল হয়ে যাই, তাদের কাছে আমরা লায়াবল হয়ে যাই। আমাদের একটা দায় কি হয়, বৃদ্ধি পায়, আমাদের দায় কি হয়, বৃদ্ধি পায়। যতক্ষণ না পর্যন্ত আমরা নগদে লভ্যাংশটা আমার শেয়ার হোল্ডারদেরকে পরিশোধ করতেছি, এর আগ পর্যন্ত এটা আমার জন্য একটা কি, দায়। এর আগ পর্যন্ত এটা আমার জন্য দায়। তাহলে যখনই নগদ লভ্যাংশ আমি ঘোষণা করি, আমার জমাকৃত মুনাফা, জমাকৃত মুনাফা নরমালি কিসের অংশ, মালিকানা সত্ত্বের একটা পার্ট হচ্ছে জমাকৃত মুনাফা। মালিকানা সত্ত্বের একটা পার্ট হচ্ছে কি, জমাকৃত মুনাফা। ঠিক আছে, তো যৌথ মূলধনী কোম্পানিতে মালিকানা সত্ত্বকে শেয়ার হোল্ডারদের সত্ত্ব বলা হয়। মালিকানা সত্ত্বকে বলা হয় শেয়ার হোল্ডারদের সত্ত্ব। দুইটা জিনিস একই জিনিস। মালিকানা সত্ত্ব বলা হয় এক মালিকানা আর অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে, আর শেয়ার হোল্ডারদের সত্ত্ব বলা হয় যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে, যেই কোম্পানিগুলা তাদের শেয়ার মার্কেটে কি করে, বিক্রি করে মূলধন সংগ্রহ করে। ঠিক আছে, এই কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। তো যখনই আমি নগদ লভ্যাংশ ঘোষণা করি, তখনই আমার জমাকৃত মুনাফা হয় কি, ডেবিট, আর প্রদেয় লভ্যাংশ কি হয়ে যায়, প্রদেয় লভ্যাংশ হয়ে যায় ক্রেডিট, কারণ আমার এই টাকাটা আমার শেয়ার হোল্ডারদেরকে প্রদান করতে হবে। পরীক্ষাতে প্রশ্ন কিভাবে আসতে পারে, পরীক্ষাতে দুইভাবে প্রশ্নটা আসতে পারে। সরাসরি আসতে পারে যে নগদ লভ্যাংশ ঘোষণার জাবেদা কি হয় লিখো, রিটেনে আসতে পারে। অথবা এমসিকিউতে এইভাবে আসতে পারে যে নগদ লভ্যাংশ ঘোষণা করলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে, হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে। তাহলে নগদ লভ্যাংশ যদি আমি ঘোষণা করি, আমার শেয়ার হোল্ডারদের সত্ত্ব কি হয়, হ্রাস পায়, মানে আমার মালিকানা সত্ত্ব ও ই কি হয়, হ্রাস পায়। আর প্রদেয় লভ্যাংশ যেহেতু ক্রেডিট, আমার দায় কি হয়, আমার দায় হচ্ছে বৃদ্ধি পায়। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তো যখনই আমি নগদ লভ্যাংশ ঘোষণা করব, এই শব্দটা ইম্পর্টেন্ট, প্রদান করি নাই, আমি ঘোষণা করছি শুধু যে আমি দিব।
যখন আমি নগদ লভ্যাংশ ঘোষণা করব আমার জাবেদা হবে জমাকৃত মুনাফা ডেবিট, প্রদেয় লভ্যাংশ ক্রেডিট। মানে আমার মালিকানা সত্ত্ব কি পাইছে, হ্রাস পাইছে, আমার দায় কি পাইছে, বৃদ্ধি পাইছে। 15 নম্বরটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবজেক্টিভে আসতে পারে যে কখন নিচের কোন ঘটনার জন্য কোনো জাবেদা হবে না, নিচের কোন ঘটনাটির জন্য কোনো জাবেদা লিপিবদ্ধ হবে না। দেখো, নগদ লভ্যাংশ যখন আমি কি করব, লিপিবদ্ধ করব, নগদ লভ্যাংশ যখন আমি কি করব, লিপিবদ্ধ করব, তখন আমার কোনো জাবেদা দাখিলা দিতে হবে না। কারণ ঘোষণা করার সময় আমি অলরেডি জাবেদা দিছি, তো ঘোষণাকৃত লভ্যাংশটাই এখন আমি খাতায় লিপিবদ্ধ করতেছি, তো আমি তো অলরেডি জাবেদা দিয়েই ফেলছি, তো ঘোষণাটা লিপিবদ্ধ করার সময় আমার আর কোনো জাবেদা প্রদান করতে হবে না। এটা খুব স্পেসিফিকলি তোমরা মনে রাখার চেষ্টা করবা। 16তে বলছে ঘোষিত নগদ লভ্যাংশ যখন আমি প্রদান করব, ঘোষিত নগদ লভ্যাংশ যখন আমি প্রদান করব, তোমার দায় হ্রাস পাবে। আর লভ্যাংশ সবসময় ব্যাংকে দেওয়া হয়, তাহলে আমার ব্যাংক হিসাব কি হবে, হ্রাস পাবে। তাহলে আমার দায় ও প্রদেয় লভ্যাংশ, আমার দায়ও কি হয়েছে, হ্রাস পাইছে, প্রদেয় লভ্যাংশ হয়ে গেছে কি ডেবিট, আর আমার ব্যাংক হিসাবও কি পাইছে, হ্রাস পাইছে, কারণ আমি টাকাটা পে করে দিছি, আমার ব্যাংক হিসাব হয়ে গেছে কি ক্রেডিট। তার মানে নগদ লভ্যাংশ যখন প্রদান করা হয় তখন জাবেদা হয় প্রদেয় লভ্যাংশ ডেবিট, ব্যাংক হিসাব কি হয়, ক্রেডিট হয়। আর হিসাব সমীকরণের পরিবর্তনটা কি হয়, আমার দায় কি হয়, আমার দায় হচ্ছে হ্রাস পায়, আর আমার সম্পত্তিও কি হয়, আমার সম্পত্তিও হচ্ছে হ্রাস পায়। ঠিক আছে, ওকে। 17 নাম্বারটা, এইটা হচ্ছে অনেকবার পরীক্ষাতে এখন পর্যন্ত আইসা পড়ছে, এইচএসসি তেও আসছে, অ্যাডমিশন ওইটা অনেক বেশি পরীক্ষাতে আসছে, যে বোনাস শেয়ার ঘোষণা করলে আসলে কি হয়। দেখো, বোনাস শেয়ার কিন্তু এক ধরনের শেয়ার, এটাও কিন্তু একটা সাধারণ শেয়ারের মতো শেয়ার, কিন্তু লভ্যাংশের পরিবর্তে, টাকার পরিবর্তে, ক্যাশ টাকার পরিবর্তে আমি আমার শেয়ার হোল্ডারদেরকে কি দেই, শেয়ার দিয়ে দেই। ঠিক আছে, তো যখনই আমি আমার শেয়ার হোল্ডারদেরকে শেয়ার দেই, আমার প্রতিষ্ঠানের শেয়ার মূলধন কি হয়, বৃদ্ধি পায়। তো শেয়ার মূলধন যখন বৃদ্ধি পায়, আমার শেয়ার হোল্ডারদের যে সত্ত্ব, মালিকানা সত্ত্ব, সেটাও কি পায়, বৃদ্ধি পায়। কিন্তু মনে রাখতে হবে যে বোনাস শেয়ার সবসময় ইস্যু করা হয় জমাকৃত মুনাফা থেকে। নরমালি এটা শেয়ার অধিহার থেকেও প্রদান করা হয়, কিন্তু জমাকৃত মুনাফা থেকেও কি করা হয়, প্রদান করা হয়। এই কারণে জমাকৃত মুনাফা কি হয়ে গেছে, ডেবিট, কারণ জমাকৃত মুনাফার টাকাটা এখন কমে গেছে, সেটাকে আমরা কোথায় কনভার্ট করছি, বোনাস শেয়ারে কনভার্ট করছি। কনভার্ট করার পর জমাকৃত মুনাফা থেকে সেই টাকাটাকে আমরা শেয়ার মূলধনে কি করছি, ট্রান্সফার করছি। তার মানে শেয়ার হোল্ডারদের সত্যই একবার কি হয়েছে, কমে গেছে, আবার শেয়ার হোল্ডারদের সত্যই একবার কি হয়েছে, বাইরে গেছে। তাহলে জাবেদা হয় কি, জমাকৃত মুনাফা ডেবিট, শেয়ার মূলধন কি ক্রেডিট। তার মানে শেয়ার হোল্ডারদের সত্ত্ব একবার কি পাইছে, হ্রাস পাইছে, শেয়ার হোল্ডারদের সত্ত্ব একবার কি পাইছে, বৃদ্ধি পাইছে। তার মানে কি হয়, যখনই আমি বোনাস শেয়ার কি করি, ইস্যু করি অপরিবর্তিত, যখনই আমি বোনাস শেয়ার কি করি, ইস্যু করি, আমার হিসাব সমীকরণ কি থাকে, অপরিবর্তিত থাকে। তার মানে একবার প্লাস হয়েছে, একবার কি হয়েছে, মাইনাস হয়েছে। এই প্রশ্নটা পরীক্ষাতে অনেক বেশি এই পর্যন্ত কি হয়েছে, আসছে। ঠিক আছে, ওকে। আশা করি এটা তোমরা বুঝছো, আর এটা হচ্ছে ভালো করে মনে রাখার চেষ্টা করবা। এটা এবারের অ্যাডমিশনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা যাই। দেখো, এইখানে কিছু জিনিস আছে, আমাদের বই আসলে এত এমসিকিউ দেওয়া বা এত তথ্য দেওয়া, আমরা কোনটা পড়া উচিত, কোনটা পড়া উচিত না, কোনটা আমরা ভালোভাবে মনে রাখার চেষ্টা করব, কোনটা একটু কম মনে রাখবো, সেটাই আমরা আসলে বুঝতে পারি না। ঠিক আছে, তো এই যে এখানে যেই কয়েকটা টপিক দেওয়া হয়েছে, সেগুলা যদি তোমরা হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করো, এইগুলা থেকেই হচ্ছে পরীক্ষাতে প্রশ্নটা আসে। কারণ বাকি যেই খতিয়ান, জাবেদা, এগুলো আসলে সবাই পারে, এগুলা পাস করে, এইচএসসি পাস করেই সবাই অ্যাডমিশন দিতে আসছে। তো অ্যাডমিশনে আসলে চেক করা হবে তোমাকে, তুমি এক্সট্রাঅর্ডিনারি কিছু পারো কিনা, যেটা এইচএসসি তে তোমাকে আলাদাভাবে পড়ানো হয় নাই। ওই জিনিসগুলো অ্যাডমিশনের প্রশ্নে পরীক্ষাতে কি হয়, পরীক্ষাতে আসে। দেখো, এই যে তিনটা জিনিস বলা আছে, এই তিনটা জিনিসে হিসাব চক্র পুরাটা একদম ক্লিয়ার। হিসাব চক্রের যত কনফিউশন আছে, এই তিনটা লাইনে পুরো কনফিউশন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই তিনটা লাইন জাস্ট তোমাদের মাথায় সেভ করতে হবে। বইয়ের ভিতরে এত গোছায় দেওয়া নাই, মানে ছড়ায় ছিটায় দেওয়া আছে। তো এই তিনটা লাইন মনে রাখবা। বলছে কি, যে প্রতিদিনের ভিত্তিতে, মানে আজকের টাস্কেই, কালকে এটা যাবে না, আজকে যেই কাজটা করার সেটা আজকেই করব। কোন কাজটা দিনেরটা দিনে করা হয়, সেটা হচ্ছে জাবেদা আর খতিয়ান। মানে জাবেদার ট্রানজাকশন, জাবেদাতে পোস্টিং এবং খতিয়ানে পোস্টিং দেওয়া হয় প্রতিদিনের ভিত্তিতে, মানে দৈনিক ভিত্তিতে। ক্লিয়ার? আশা করি এটা তোমাদের মনে থাকবে।
বার্ষিক হিসাবকাল শেষে, মানে প্রতি বছর আমার যে অ্যাকাউন্টিং ইয়ার, সেই প্রতি বছরের হিসাবকালের শেষে কি করা হয়, সমাপনী দাখিলা ও সমাপনী পরবর্তী রেওয়ামিল কি করা হয়, প্রদান করা হয়। আবার বলি, প্রতিদিনের ভিত্তিতে করা হয় কি, জাবেদা আর খতিয়ান। এই প্রশ্নটা অনেকবার আসছে পরীক্ষায়, অনেকবার আসছে এটা, যে প্রতিদিনের ভিত্তিতে নিচের কোন হিসাব চক্রের কোন কাজটি দৈনিক ভিত্তিতে বা প্রতিদিনের ভিত্তিতে সম্পন্ন করা হয়। উত্তর হবে কি, হয় জাবেদা হবে আর নয়তো খতিয়ান কি হবে, অ্যান্সার হবে। প্রতি বার্ষিক হিসাবকালের শেষে প্রস্তুত করা হয় কি, সমাপনী দাখিলা ও সমাপনী পরবর্তী রেওয়ামিল। আর হিসাব চক্রের আর অন্যান্য যে জিনিসগুলো আছে, যেমন রেওয়ামিল আছে, কার্যপত্র আছে, আর্থিক অবস্থার বিবরণী আছে, বিশদায় বিবরণী আছে, সংরক্ষিত আয় বিবরণী আছে, মালিকানা সত্ত্ব বিবরণী আছে, আর যত কিছুই থাকুক হিসাব চক্রে, আরো যা কিছুই থাকুক, সবগুলোই নির্দিষ্ট হিসাবকালের ভিত্তিতে কি করা হয়, প্রস্তুত করা হয়। তো এই তিনটা লাইন যদি আমি মনে রাখতে পারি, আমার হিসাব চক্রের যেই পুরা চ্যাপ্টারে আমার কি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। এর বাইরে তেমন কিছু আসে না। আর কোনটাকে সংক্ষিপ্তকরণ বলে, কোনটাকে লিপিবদ্ধকরণ বলে, সেটা আমরা এইচএসসি তে কি করে আসছি, অলরেডি শিখে আসছি। ক্লিয়ার? ওকে। এরপরে দেখো 21 নম্বরে বলছে কি, হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হচ্ছে দুইটা। আমরা সবসময় কার্যপত্রই পড়ে আসছি, কিন্তু আরেকটা আছে, সেটার নাম হচ্ছে বিপরীত দাখিলা। এটা মনে রাখতে হবে। তাহলে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হচ্ছে দুইটা, কার্যপত্র ও বিপরীত দাখিলা। আর মূল ধাপ হচ্ছে সবাই জানে, আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে হিসাব চক্রের মূল ধাপ। 22 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার আসছে পরীক্ষায়। ক্রয় বই ও বিক্রয় বই। ক্রয় বই ও বিক্রয় বই। ক্রয় বই বিক্রয় বই জিনিসটা কি, আমরা 9, 10 বা এইচএসসি তো ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা এগুলো করছি। তো ক্রয় জাবেদা কখন করা হয়, যখন বাকিতে ক্রয় করা হয়। বিক্রয় জাবেদা যখন বাকিতে বিক্রয় করা হয়। সেটাই হচ্ছে ক্রয় বই বা বিক্রয় বই। তাহলে ক্রয় বই ও বিক্রয় বই থেকে আমরা যে সহকারী খতিয়ান বা সাবসিডিয়ারি খতিয়ান করি, সহকারী খতিয়ান কি, এর ইংলিশটা আমরা শিখে রাখো। এটাকে বলা হয় পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট। অনেক সময় সহকারী বা সাবসিডিয়ারি খতিয়ান বলে না, পার্সোনাল অ্যাকাউন্টও কি বলে। তো এই যে পার্সোনাল অ্যাকাউন্টে বা সহকারী খতিয়ানে পোস্টিং করা হয় কিভাবে, দৈনিক ভিত্তিতে, মানে প্রতিদিনেরটা প্রতিদিন কি করে দেওয়া হয়, পোস্টিং করে দেওয়া হয়। আমরা যে সহকারী খতিয়ান শিখছি, সেই সহকারী খতিয়ানের জন্য। ঠিক আছে? ওকে ওকে রনি, ক্লাস করার সমস্যা নেই। 23 নম্বরে বলছে সাধারণ খতিয়ানে। সাধারণ খতিয়ান বলতে কাদেরকে মিন করা হয়েছে, প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব। তো প্রাপ্য হিসাব আর প্রদেয় হিসাবের যে পোস্টিংটা হয়, সেটা হয় হচ্ছে মাসের শেষ তারিখে। এইটা অলরেডি আমরা 19-এও করছি, এইচএসসি তেও করছি, কিন্তু অ্যাডমিশনে যখন এই কোশ্চেনটা করে, তখন আমাদের মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। আমরা তখন বুঝতে পারি না যে আসলে আমরা এইটা কখন করতাম বা কখন এর পোস্টিংটা করতাম। আমরা যখন প্রাপ্য হিসাব বা প্রদেয় হিসাব বা হচ্ছে দেনাদার হিসাব, পাওনাদার হিসাব যখন প্রস্তুত করতাম সাধারণ খতিয়ানে, তখন কিন্তু আমরা সবসময় মাসের শেষ তারিখটা দিতাম। আর যখন আমরা সহকারী খতিয়ান তৈরি করতাম, যেই তারিখের লেনদেন ওই তারিখটাই হচ্ছে আমরা কি সহকারী বা সাবসিডিয়ারি খতিয়ানে আমরা কিন্তু দিতাম। একটু মনে করার চেষ্টা করো, সেই জিনিসটাই এইটা। আর এই সিম্পল টপিকটা থেকে অ্যাডমিশনে হচ্ছে কোশ্চেন আসে, আমরা সেটা অ্যান্সার করতে পারি না, আমাদের কি হয়ে যায়, ভুল হয়ে যায়। ঠিক আছে? তো এইটা আমরা কি করব, মনে রাখার চেষ্টা করব। ক্লিয়ার? আর আজকের যে লাইভ ক্লাসটা, সেটা আমি আমার ইউটিউব চ্যানেলেও দিয়ে দিব। সেখানে ডেসক্রিপশনে হচ্ছে পিডিএফটা আমি মানে অ্যাটাচ করে দিব। যাদের পিডিএফ দরকার হয় সেখান থেকে অবশ্যই পড়ে নিবা। নেক্সট ক্লাস হবে 27 তারিখে, একদিন পর, যাতে তোমরা আজকের এই যেগুলো পড়ানো হয়েছে সব যাতে পড়া শেষ করে ফেলতে পারো। ঠিক আছে? প্রেশার যাতে না হয়। ওকে, পরবর্তী স্লাইডে চলে যাই। বেশি স্লাইড নাই আজকে, কারণ এটা আমি একদম বাইছা যেই টপিকগুলা পরীক্ষাতে একদম আসার মতো আসে, পরীক্ষাতে মানে আবর্জনা কিছু না। ঠিক আছে? একদম নিরেট জিনিস যেটা পরীক্ষাতে আসে, সেই জিনিসগুলো হচ্ছে এই স্লাইডে আমি কি করছি, নিয়ে আসছি। ঠিক আছে? ওকে, এরপর বলছে এই যে 24 নাম্বারটা বলছে রেওয়া মিলে মিলকরণে ব্যাঘাত ঘটায় না। খুবই ইজি কোশ্চেন, কিন্তু অ্যাডমিশনে আসলে আমরা পারি না। বলছে কি, রেওয়া মিলের মিলকরণে ব্যাঘাত ঘটায় না, মানে রেওয়া মিলের ডেবিট সাইড ক্রেডিট সাইড সবসময় তো অবশ্যই মিলবে। যদি না মিলে, তাহলে রেওয়া মিলে কোথাও কি আছে, সমস্যা আছে। মাঝে মাঝে এমন হয় যে দুই পাশ, ডেবিট পাশ ক্রেডিট পাশ, দুই পাশই মিলে, কিন্তু ওইটার ভিতরে ভুল আছে। তো ওই ভুলটা যেটা হচ্ছে ব্যাঘাত ঘটায় না, সেই ভুলটাকে বলা হয় নীতিগত ভুল আর করণিক ভুল। করণিক ভুল আবার কয় প্রকার, করণিক ভুল হচ্ছে আবার 4 প্রকার। করণিক ভুল হচ্ছে আবার 4 প্রকার। এটা অলরেডি তোমাদেরকে এইচএসসি ক্লাসে আমি পড়াইছি।
করণিক ভুল হচ্ছে 4 প্রকার। কি কি ভুল? একটা হচ্ছে বাদ পড়ার ভুল, একটু মনে করাই দিই, আমি জানি তোমাদের মনে আছে, তাও আমি একটু মনে করাই দিই। একটা হচ্ছে বাদ পড়ার ভুল, তার মানে একটা লেনদেন আমি হিসাবভুক্তই করি নাই, সেটা হচ্ছে বাদ পড়ার ভুল। আরেকটা হচ্ছে লেখার ভুল। লেখার ভুল কি? লেখার ভুল হচ্ছে আমি ধরো রহিমের কাছ থেকে কি করছি, ক্রয় করছি, কিন্তু আমি রহিমের নামে না লিখে আমি জসিমের নামে লিখে ফেলছি, এটা হচ্ছে কি ভুল? লেখার ভুল। আবার অনেক সময় এমন হয় আমার লেখার কথা হচ্ছে 500 টাকা, আমি লিখে ফেলছি কত টাকা? 600 টাকা, এটাও কিসের ভুল? লেখার ভুল। ক্লিয়ার? আরেকটা ভুল আছে, সেটার নাম হচ্ছে বেদাখিলার ভুল। সেটা হচ্ছে কি? বেদাখিলার ভুল। তার মানে আমি একটা আয় হিসেবে না লিখে আরেকটা আয় লিখছি, একটা ব্যয় হিসেবে না লিখে আরেকটা ব্যয় হিসেবে লিখছি, কিন্তু অবশ্যই সেটা দুইটাই মুনাফা জাতীয়। যদি একটা মুনাফা জাতীয় ব্যয় আর একটা মূলধন জাতীয় ব্যয় হয়, তাহলে কিন্তু আর বেদাখিলার ভুল থাকবে না, হয়ে যাবে কি ভুল? হয়ে যাবে নীতিগত ভুল। ঠিক আছে? আরেকটা আছে কি? পরিপূরক ভুল। একটা ভুল দ্বারা আরেকটা ভুল যদি সংশোধন হয়ে যায়, সেটাকে বলা হয় পরিপূরক ভুল। সেই ভুলটাও রেওয়া মিলে কি হয় না, আমাদের ধরা যায় না। ঠিক আছে? তাহলে এটা মনে রাখতে হবে যে রেওয়া মিলের মিলকরণে ব্যাঘাত ঘটায় না, নীতিগত ভুল আর কি ভুল? করণিক ভুল। আর কোন ভুলগুলো রেওয়া মিলে হইলে রেওয়া মিল কি হবে না, রেওয়া মিল হচ্ছে আমাদের মিলবে না, সেগুলো কি কি? একটা হচ্ছে কার্যের ভুল, যোগ বিয়োগের কি ভুল, গাণিতিক ভুল, স্থানান্তরের ভুল। এই 4টা নাম একটু কষ্ট করে শিখে রাখো, কারণ আমাদের যে অপশন থাকে সেই অপশনে এই 4টা নামের বাইরে আর কোনো নাম তোমাদের অ্যাডমিশনে পরীক্ষাতে আসবে না। প্রশ্ন এইভাবে থাকে যে নিচের কোন ভুলের কারণে রেওয়া মিল মিলবে না? অপশনে থাকবে লেখার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল, দিয়ে দিবে গাণিতিক ভুল, উত্তর হবে কি? গাণিতিক ভুল। অথবা দিয়ে দিবে স্থানান্তরের ভুল, উত্তর হবে কি? স্থানান্তরের ভুল। আবার প্রশ্ন করতে পারে এভাবে যে নিচের কোনটি করণিক ভুল, মানে নিচের কোনটি করণিক ভুল? ধরো অপশন দিয়ে দিবে তোমাকে কার্যের ভুল, যোগ বিয়োগের ভুল, গাণিতিক ভুল, আরেকটা দিয়ে দিবে ধরো বেদাখিলার ভুল। তাহলে করণিক ভুল কোনটা? বেদাখিলার ভুল। তো এই জিনিসগুলো আমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার রাখতে হবে, মনে রাখতে হবে যে কোনটা কোন ধরনের ভুল, কোন ভুল হইলে আমার রেওয়া মিল মিলে, কোন ভুল হইলে আমার রেওয়া মিলটা কি হবে না, মিলবে না। এই দুইটা টপিক থেকে অনেক কোশ্চেন এডমিশনে কি হয়, আসে। আচ্ছা, নীতিগত ভুল কাকে বলে এটা আমরা জানি। আমরা যদি কি মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতীয় হিসাবে লিখি, অথবা মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাবে লিখি, তাহলেই তাকে কি বলবে? তাহলেই তাকে বলবে নীতিগত ভুল। আচ্ছা, 27 নাম্বারটা দেখো, এগুলো এইচএসসি সময় পড়াইছিলাম। আবার দেখো, বলছে একটি হিসাবের ডেবিট জের 150 টাকা। তার মানে আমি ধরলাম যে ভাড়া হিসাব 150 টাকা, যা একই পাশে মানে ভাড়া হিসেবেই আমি 1500 টাকা কি করছি, লিখে দিছি। অন্যান্য সবকিছু ঠিক হলে রেওয়া মিলের দুই পাশের পার্থক্য কত হবে? যখন একই পাশে কি হবে, ভুল হবে। রেওয়া মিলের একই পাশে হয় ডেবিট পাশে ভুল হয়েছে, আর নয়তো শুধু ক্রেডিট পাশেই ভুল হয়েছে, যে কোনো এক পাশেই ভুল হয়েছে, দুই পাশে ভুল হয় নাই। তখন আমরা কি করে দেই? আমরা শুধু বিয়োগ করে দেই। আমরা কি করে দেই? বিয়োগ করে দেই। তাহলে বিয়োগ করলে কত হয়? 1350। তাহলে পার্থক্য কত টাকা? পার্থক্য হবে আমার 1350 টাকা। যখন এক পাশেই হয় তখন আমরা জাস্ট কি করে দেই? বিয়োগ করে দেই। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, বলছে একটি হিসাবের জের 100 কত টাকা? একটি হিসাবের জের 120 টাকা, যা রেওয়া মিলের ভুল পাশে কি হয়েছে, বসানো হয়েছে। রেওয়া মিলের ভুল পাশে বসানো হয়েছে। তার মানে ডেবিটের 120 টাকা আমি ক্রেডিট পাশে কি করছি, লিখে ফেলছি। তাহলে এই টাকার কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। যদি আমি বলতাম যে ভুল পাশে 2বার বসানো হয়েছে, তাহলে 3 গুণ হয়ে যেত। যদি বলতাম যে রেওয়া মিলের ভুল পাশে 3বার কি করা হয়েছে, ডেবিট করা হয়েছে, তাহলে কত গুণ হইতো? 4 গুণ হয়ে যেত। ক্লিয়ার সবাই? তাহলে যখনই একটি হিসাবের যে 120 টাকা, সেটা রেওয়া মিলের ভুল পাশে বসানো হয়েছে, হয়ে যাবে কি 120 টাকা হয়ে যাবে কত টাকা? 240 টাকা, দ্বিগুণ হয়ে যাবে যদি একবার আমি ভুল করি। যদি আমি ভুল করে 2বার লেখা দেই, তাহলে 3 গুণ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখানে তো বলে নাই যে কয়বার আমি ভুলে লিখছি, শুধু বলছে যে ডেবিটটাকে আমি ক্রেডিট পাশে বসাই ফেলছি, অথবা ক্রেডিটটাকে ডেবিট পাশে মানে ভুল পাশে বসাই ফেলছি। তাহলে আমার পার্থক্য হবে কত টাকা? আমার পার্থক্য হবে তখন 240 টাকা। রেওয়া মিল থেকে যদি অ্যাডমিশনে কোশ্চেন আসে, এই দুইটা থেকেই কোশ্চেনটা মেইনলি পরীক্ষাতে আসে। এই দুইটা থেকে যদি কোশ্চেন না আসে, তাহলে এই যে এখানে গাণিতিক কিছু প্রশ্ন আছে, এই প্রশ্ন থেকে কি হবে? কোশ্চেন আসবে। ঠিক আছে? আচ্ছা, একজন রিনভি বলছে 19 আর 20 নং হচ্ছে কনফিউজড। আচ্ছা, এটা তো ক্লিয়ার, সবার তো এটা ক্লিয়ার। ঠিক আছে? যদি এই দুইটা টপিক থেকে না আসে, তাহলে এই ম্যাথের দুইটা
থেকে যে কোনো একটা রেওয়া মিল থেকে আসবে, এছাড়া রেওয়া মিল থেকে কোনো প্রশ্ন অ্যাডমিশনে তেমন একটা আসে না। আচ্ছা, তাহলে বলছে কি 19 আর 20, আমরা একটু 19-20-এ যাই। আচ্ছা, 19-20-এ আসলাম। বলছে কি বার্ষিক হিসাবকাল শেষে প্রস্তুত করা হয়। আমাদের এই কনসেপ্টটা বুঝতে হবে। এখানে একজন বলছে যে রং কনসেপ্ট। আচ্ছা, আমাদের একটা জিনিস বুঝতে হবে যে বার্ষিক হিসাবকাল শেষে জিনিসটা কি, আর নির্দিষ্ট হিসাবকালের ভিত্তিতে জিনিসটা হচ্ছে কি। বার্ষিক হিসাবকাল শেষে হচ্ছে আমার যখনই অ্যাকাউন্টিং ইয়ার শেষ হয়ে যাবে তখনই আমি এটা দিয়ে ফেলবো। এখন এই যে বার্ষিক হিসাবকাল, এটা সবসময় 1 বছরই হবে, সবসময় 1 বছরই কি হবে। তো বাংলাদেশের যে বার্ষিক হিসাবকাল সেটা শুরু হয় কবে? অনেক কোম্পানিতে জানুয়ারি 1 তারিখে শুরু হয়, ডিসেম্বরের 31 তারিখে শেষ হয়। অনেক কোম্পানিতে জুলাইয়ের 1 তারিখে শেষ হয়, পরের বছরের জুনের 30 তারিখে সেই বার্ষিক হিসাবকালটা কি হয়, শেষ হয়। তো যখনই বার্ষিক হিসাবকাল শেষ হবে, বার্ষিক হিসাবকাল সবসময় হবে 12 মাসের, এটা খেয়াল, এটা মনে রাখবা। বার্ষিক হিসাবকাল সবসময়, রিনবি মনোযোগ দিও, বার্ষিক হিসাবকাল সবসময় হবে 12 মাসের, ঠিক আছে, একটা অ্যাকাউন্টিং ইয়ার। তো ওই 12 মাস যখন শেষ হবে, একটা বার্ষিক বছর যখন শেষ হবে, তখন আমি সমাপনী দাখিলার সমাপনী পরবর্তী রেওয়া দিব। আর নির্দিষ্ট হিসাবকালের ভিত্তিতে প্রস্তুত করা হয় বাকি সবকিছু। আর্থিক অবস্থার বিবরণী আমরা যে শুধু 12 মাস পরেই তৈরি করব, আয় বিবরণী আমরা যে 12 মাস পরেই তৈরি করব, ব্যাপারটা এমন না। নির্দিষ্ট হিসাবকালের ভিত্তি কি, এটা একটা নির্দিষ্ট হিসাবকাল। এটা হচ্ছে 1 মাস হইতে পারে, 3 মাস হইতে পারে, 6 মাস হইতে পারে, 12 মাসও হইতে পারে। নর্মালি 1 মাস হয় না, নর্মালি হয় 3 মাস, 6 মাস অথবা কি 12 মাস। তার মানে নির্দিষ্ট হিসাবকালের ভিত্তিতে এটা প্রস্তুত করা হয়। আমি চাইলে 3 মাস পরেই আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী, 3 মাস পর পর, বছরে 4 বার আমি আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে পারবো। আমার এখানে কোনো বাধ্যবাধকতা নাই, কোনো সমস্যা নাই। আমি চাইলে 6 মাস পর পর, বছরে 2 বার আমি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারবো। আমার হিসাবকাল হবে তখন 6 মাসের ভিত্তিতে। কিন্তু বার্ষিক হিসাবকাল সবসময় 12 মাসের ভিত্তিতে হবে। এই জিনিসটা যদি তুমি ক্লিয়ার হয়ে যাও, তাহলে আশা করি 19-20-এ আর তোমাদের কি হবে না, 19-20-এ তেমন কোনো সমস্যা হবে না। রিনবি তো প্রশ্ন করছো, আশা করি রিনবি তুমি এখন ক্লিয়ার, ঠিক আছে, ওকে। তাহলে আমরা আবার পরবর্তী স্লাইডে যাই, আমরা আর ব্যাক না যাই। আচ্ছা, এইখানে বলছে কি দেখো, ব্যবসার বিভিন্ন ধারণা বা নীতি আছে, যেই ধারণা বা নীতির উপর বেস করে আমাদের অ্যাকাউন্টিং যে কার্যক্রম, সেই কার্যক্রমটা পরিচালিত হয়। সারা বিশ্বেই এটা কি করা হয়, ফলো করা হয়। আমরা চাইলে যে যার মতো অ্যাকাউন্টিং এর যে হিসাব নিকাশ, সেটা আমাদের মন মতো আমরা করতে পারবো না। যে ইন্টারন্যাশনাল কি আছে, গাইডলাইন আছে, IAS IFRS, সেগুলো মেনটেন করে আমাদের অ্যাকাউন্টিংটা কি করতে হয়, হিসাব নিকাশ করতে হয়। সেইটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণা বা হিসাব বিজ্ঞানের নীতি, যেগুলো আমাদের অবলম্বন করতে হয়। এটা হচ্ছে এমন একটা টপিক, যে টপিক থেকে একটা কোশ্চেন আসেই, সমন্বয় দাখিলার মতো। এটা হচ্ছে এমন একটা টপিক যেটা থেকে আসবেই। তো এই IAS আর IFRS এর এই ধারণা বা নীতি অনেকগুলো আছে, হিউজ। কিন্তু এতগুলো নীতি, এতগুলো ধারণা আমাদের অ্যাডমিশনের জন্য ততটা গুরুত্বপূর্ণ না। যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের HSC সিলেবাসের সাথে ম্যাচ করে, সেই সমস্ত জিনিসগুলা, সেই সমস্ত নীতি বা ধারণা থেকেই তোমার হচ্ছে কি আসবে, অ্যাডমিশনে প্রশ্ন আসবে। এর বাইরে থেকে কি হবে না, কোনো প্রশ্ন আসবে না। ওকে রিনবি, থ্যাংক ইউ, ঠিক আছে। তাহলে ব্যবসায় সত্তা ধারণা, ব্যবসায় সত্তা ধারণা, এটা থেকে এই ধারণার ভিতরে অনেকগুলো আমার কি আছে, কনসেপ্ট আছে, ঠিক আছে, অনেকগুলো কনসেপ্ট আছে। কিন্তু এতগুলো কনসেপ্ট পরীক্ষাতে আসবে না, জাস্ট এই 3টা যদি আমরা মনে রাখি, এই 3টা থেকে একটা ইনশাআল্লাহ তোমরা পরীক্ষাতে পাবা, ঠিক আছে। এর বাইরে কিছু আসে না। তো এইটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। কয়েকবার যদি আমরা রিডিং পড়তে থাকি, 8-10 বার, তাহলে সেটা আমরা কি করতে পারবো, আমাদের বোঝা হয়ে যাবে। তাহলে ব্যবসায় সত্তা ধারণার মেইন কনসেপ্টটি হচ্ছে কোম্পানির মালিক আর ব্যবসা প্রতিষ্ঠান দুইটা আলাদা ব্যক্তি। এতটুকু আমরা জানি, মালিক একজন, কোম্পানি আরেকজন, দুই ধরনের ব্যক্তি, দুজনের আলাদা সত্তা আছে। এটাই হচ্ছে ব্যবসায় সত্তা ধারণা। তো এর ভিতরে মালিকের বিনিয়োগকৃত মূলধন ব্যবসায়ের কি একটা আন্তঃদায়, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে অনেক বেশি বার আসছে, ঠিক আছে। আন্তঃদায় মানে কি, ধরো আমি একটা প্রতিষ্ঠান ওপেন করলাম, সেই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে আমি, সেই প্রতিষ্ঠানে আমি হচ্ছে মূলধন বিনিয়োগ করলাম। তার মানে এই যে মূলধনটা আমি প্রতিষ্ঠানে ইনভেস্ট করলাম, প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে এটা প্রতিষ্ঠানের জন্য একটা দায়। কারণ এই টাকাকে
সে রেভিনিউয়ে তার কি করতে হবে, আয়ে কনভার্ট করতে হবে, এই মূলধনটাকে তার আয়ে কি করতে হবে, কনভার্ট করতে হবে। এই কারণে মালিক যেই টাকা বিনিয়োগ করে প্রতিষ্ঠানে সেটাকে ব্যবসায়ের কি বলা হয়, আন্তঃদায় বলা হয়। ঠিক আছে। আচ্ছা, পরীক্ষাতে এভাবে প্রশ্ন আসে যে মালিকের বিনিয়োগকৃত মূলধন কোন ধারণা অনুযায়ী ব্যবসায়ের আন্তঃদায়? উত্তর হবে কি, ব্যবসায় সত্তা ধারণা। ব্যবসায়ের সকল সম্পদ দায় কার নয়, মালিকের নয়, বরং কার, প্রতিষ্ঠানের। ধরো এখন একটা ব্যবসার একটা 20 তলা হচ্ছে ভবন আছে, সেখানে তার অফিস বসে। আবার ধরো 20 একর জায়গায় একটা ফ্যাক্টরি আছে, সেখানে তার প্রোডাকশন কার্যক্রম হয়। এখন মালিক বলতে পারবে না এই ফ্যাক্টরি আমার, মালিক বলতে পারবে না এই 20 তলা অফিস আমার, কারণ এগুলা কার না, মালিকের না। এগুলার মালিকানা আসলে কার, এগুলার মালিকানা হচ্ছে প্রতিষ্ঠানের নামে। এগুলার মালিকানা কার, প্রতিষ্ঠানের। তো এটা হচ্ছে ব্যবসায় সত্তা ধারণা থেকেই এই কনসেপ্টটা কি হয়েছে, আসছে। ঠিক আছে, ওকে। মালিক কর্তৃক উত্তোলন মূলধন হতে কি হয়, বাদ হয়। মালিক যখনই কি করবে, মালিক যখনই প্রতিষ্ঠান থেকে মূলধনের টাকাটা উত্তোলন করবে, প্রতিষ্ঠানের আন্তঃদায় কি হবে, আন্তঃদায় প্রতিষ্ঠানের কমতে থাকবে। আর মূলধন থেকে সেই উত্তোলনের টাকা আমাদের বাদ দিয়ে দেখাতে হবে কোন ধারণা অনুযায়ী, ব্যবসায় সত্তা ধারণা বা কনসেপ্ট অনুযায়ী। ওকে, তারপরে আসি চলমান প্রতিষ্ঠান ধারণা। এখানে দেখো আমি ছোট্ট করে লিখে দিছি ক্রয় মূল্য বা ঐতিহাসিক নীতি। ধারণা আর নীতি এই দুইটার ভিতরে ডিফারেন্স আছে। ধারণা হচ্ছে একটা কনসেপ্ট, সর্বজন স্বীকৃত কনসেপ্ট। নীতি হচ্ছে একটা প্রিন্সিপাল, যেটা আমার মানতেই হবে, যেটার বাইরে আমি যাইতেই কি পারবো না। ঠিক আছে, তাহলে এই চলমান প্রতিষ্ঠান ধারণা প্রায় অনেকটাই ক্রয় মূল্য বা ঐতিহাসিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। এই কারণে আমি দুইটাকে একসাথে লিখে দিছি, যাতে তোমাদের মনে রাখতে কি হয়, সহজ হয়। এই চলমান প্রতিষ্ঠান ধারণা বা ক্রয় মূল্য ঐতিহাসিক নীতির ভিতরে এই যে প্রথম পয়েন্টটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা সহজেই পড়ে ফেললাম যে স্থায়ী সম্পদকে ক্রয় মূল্যে কি করতে হয়, প্রদর্শন করতে হয়। স্থায়ী সম্পদকে ক্রয় মূল্যে, এই যে সুন্দরভাবে লেখা আছে, স্থায়ী সম্পদকে ক্রয় মূল্যে কি করতে হয়, প্রদর্শন করতে হয়। এখন ধরো অ্যাডমিশনে প্রশ্নটা কিভাবে আসবে, সরাসরি অ্যাডমিশনে কিন্তু এই প্রশ্নটা আসবে না। কিভাবে আসবে তাহলে প্রশ্নটা তোমাকে করবে এইভাবে যে একটি সম্পদের ক্রয় মূল্য 5 বছর আগে একটি সম্পদ ক্রয় করা হয়েছিল, যেই সম্পদের ক্রয় মূল্য ছিল 1 লক্ষ টাকা। সম্পদের ক্রয় মূল্য ছিল 1 লক্ষ টাকা। বর্তমান বাজারের ন্যায্য মূল্য অনুযায়ী সেই সম্পদের মূল্য হচ্ছে 1.5 লক্ষ টাকা, মানে 1,50,000 টাকা। তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদের হিসাবে তুমি কি 1 লক্ষ টাকা দেখাবা নাকি 1,50,000 টাকা দেখাবা? বুঝা গেছে? সেইখানে আবার কি বলা থাকবে, সেইখানে আবার ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকে, অবচয়ের হার দেওয়া থাকে। তো সেগুলো আমার কোনো কিছুই দেখার দরকার কি নাই, কারণ চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী বা ঐতিহাসিক বা ক্রয় মূল্য নীতি অনুযায়ী বলাই আছে যে স্থায়ী সম্পদকে সবসময় আমার ক্রয় মূল্যে প্রদর্শন করতে হবে। আমার কোনো কিছু প্লাস মাইনাস করার দরকার নাই, কোনো 1.5 লাখে যাওয়ার দরকার নাই। ক্রয় মূল্য যদি 1 লাখ টাকা হয়, আর্থিক অবস্থার বিবরণীতে আমি সম্পদকে 1 লক্ষ টাকাতে কি করব, প্রদর্শন করব। প্রশ্নটা পরীক্ষাতে আসলে কি হবে, এইভাবে আসবে। ঠিক আছে। আচ্ছা, পরে বলছে দেখো অবচয় ও অবলোপন। এইখানে বলছে দেখো ধার্য করা হয়, ধার্য, এখানে একটি স্টার মার্ক দিলাম, এটা অনেক ইম্পর্টেন্ট। বলছে অবচয় ও অবলোপন ধার্য করা হয়। ধার্য করা এক জিনিস, লিপিবদ্ধ করা কি আরেক জিনিস। ধার্য করা এক জিনিস, লিপিবদ্ধ করা কি আরেক জিনিস। এটা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, যাতে আমাদের পরীক্ষাতে কি না হয়, প্রশ্নটা ভুল না হয়। তাহলে অবচয় আর অবলোপন যদি ধার্য করা হয়, তাহলে সেটা চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী সেই অবচয়ের টাকাটা ধার্য করা হয়। মানে ধার্য করছি আমি, অবচয় কত হয়েছে সেটা সেট করছি, অবচয়টাকে এখনো আমি লিপিবদ্ধ করি নাই। লিপিবদ্ধ করার জন্য আরেকটা কি আছে, নীতি আছে, সেটা আমাদের কি রাখতে হবে, মনে রাখতে হবে। তাহলে ধার্য করা হয় কোথায়, চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। আবার অগ্রিম ব্যয়কে যে আমরা সম্পদ হিসেবে কাউন্ট করি, আমরা জানি অগ্রিম ব্যয় কি একটা সম্পদ। আবার আমরা জানি অনুপার্জিত আয় হচ্ছে আমাদের দায়। তো এই যে অনুপার্জিত আয়কে আমরা দায় হিসেবে দেখি, অগ্রিম ব্যয়কে আমরা সম্পদ হিসেবে দেখি, এটাও আমরা চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী কি করি, আমরা এটাকে দেখি। ঠিক আছে। আচ্ছা, আর্থিক বিবরণী, এইটা খুবই ইম্পর্টেন্ট। আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী, এটা মনে রাখবা। আবার মালিকানা সত্ত্ব বিশদায় বিবরণী, এটা আবার আরেকটা ধারণা। কিন্তু আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী।
ব্যয়কে মূলধন ও মুনাফা জাতীয় দুই ভাগে ভাগ করছে। আমরা জানি ব্যয় দুইটা, মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়। এই যে ভাগটা করছে মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়, আরেকটা জিনিস এখানে মিস হয়েছে। ধরো সম্পদেরও আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে চলতি সম্পদ, আরেকটা হচ্ছে স্থায়ী সম্পদ। চলতি সম্পদ, স্থায়ী সম্পদ। আবার আছে চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়। এই যে সম্পদটাকে আমি দুইটা ভাগে ভাগ করলাম, একটা চলতি সম্পদ, একটা স্থায়ী সম্পদ। সেই যে ভাগটা হয়েছে সেইটাও চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী হয়েছে। এই ধারণার মেইন কনসেপ্ট হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি কেউ রান করে, এটা যতদিন পৃথিবী থাকবে ততদিন সেই ব্যবসা প্রতিষ্ঠানটাও কি হবে, থাকবে। সেই কনসেপ্টটা কি করে ধারণ করে চলমান প্রতিষ্ঠান ধারণা। ক্লিয়ার সবাই? তো এইগুলা হচ্ছে পারফেক্টলি মনে রাখতে যদি পারো, একটা অবজেক্টিভ এখান থেকে আসবেই, একে তুমি একদম 100% শিওর। আচ্ছা, এরপরে বলছে সময়কাল বা হিসাবকাল ধারণা। সময়কাল বা হিসাবকাল ধারণা, এই যে দেখো, আয় বিবরণী ও মালিকানা সত্ত্ব প্রস্তুত করা হয় কি সময়কাল বা হিসাবকাল ধারণা অনুযায়ী, আর আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় কি অনুযায়ী, চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। ঠিক আছে? আচ্ছা, সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলাও দেওয়া হয় কি এই যে সময়কাল বা হিসাবকাল ধারণা অনুযায়ী। যতগুলো ধারণা আছে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এই সময়কাল বা হিসাবকাল ধারণার এই দুইটা টপিক থেকে, যে সমন্বয় দাখিলা বা সমাপনী দাখিলা দেওয়া হয় কোন ধারণা অনুযায়ী, সময়কাল বা হিসাবকাল ধারণা অনুযায়ী। ঠিক আছে? কয়েকবার পড়লে এটা তোমাদের মাথায় সেট হয়ে যাবে। পূর্ণ প্রকাশ নীতি, এই যে গত বছর মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটা আসছে পূর্ণ প্রকাশ নীতি থেকে, যে আর্থিক বিবরণীর খসড়াও দেয় নাই, গণনাও দেয় নাই, পরীক্ষা দিয়েছে টিকা। যে আর্থিক বিবরণীর যে টিকা প্রদর্শন করা হয় ওইটা কোন ধারণা বা কোন নীতি অনুযায়ী প্রদর্শন করা হয়, সেটা হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী কি করা হয়, প্রদর্শন করা হয়। ক্লিয়ার? এই যে ব্যাংক সমন্বয় বিবরণী যে আমরা প্রস্তুত করছি ফার্স্ট পেপারের 3rd অধ্যায়ে, সেই ব্যাংক সমন্বয় বিবরণী পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী কি করা হয়, প্রস্তুত করা হয়। আমরা যে ভুল সংশোধনী জাবেদা শিখছি, আবার জাবেদা, সাধারণ জাবেদায় যে আমরা জাবেদা নিচে ব্যাখ্যা দেই, সেই ব্যাখ্যা দেওয়া ভুল সংশোধনী জাবেদা এগুলো পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী করা হয়। ঠিক আছে? আর সম্ভাব্য যে দায়, মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এটা যে আমরা প্রদর্শন করি, এই প্রদর্শনটাও পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী কি করা হয়। এই প্রশ্নগুলা সবগুলা প্রশ্নই পরীক্ষাতে এই পর্যন্ত বারবার কয়েকবার আসছে। তোমাদের সময় যদি আসে এগুলো থেকে ঘুরে ফিরে কি হয়, প্রশ্নগুলা রিপিট হয়। আর সবাইকে আগেও বলছি যে কোশ্চেন ব্যাংক অবশ্যই ব্যাখ্যা সহ ভালো মতো পড়বা, তোমার প্রিপারেশন 80% ওইখানে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, পরের স্লাইডে যাই। বলছে কি মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতি, বিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতি। এখন একটা জিনিস দেখো, একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম যে অবচয় বা অবলোপন ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী, ধার্য করা হয়। কিন্তু অবচয়ের অবলোপন আমি যে লিপিবদ্ধ করব, লিপিবদ্ধ করতে হয় মিলকরণ ব্যয় স্বীকৃতি অথবা সমন্বয় নীতি অনুযায়ী। মিলকরণ ব্যয় স্বীকৃতি অথবা সমন্বয় নীতি অনুযায়ী অবচয়ের অবলম্বনকে কি করতে হয়, লিপিবদ্ধ করতে হয়। এটা নিয়ে অনেক প্রশ্ন আসে, এই লিপিবদ্ধ আর ধার্য, এখানে স্টুডেন্টরা কি হয়, ঝামেলা পাকায় ফেলে। তো এই কোনটা ধার্য, ধার্য হলে কি, ধার্য হলে চলমান প্রতিষ্ঠান ধারণা, আর অবচয়ের অবলম্বন লিপিবদ্ধ করা হয় কি বিলকরণ ব্যয় স্বীকৃতি বা সমন্বয় নীতি অনুযায়ী। তিনটা একই জিনিস, নামটা কি জাস্ট ডিফারেন্ট। পরীক্ষাতে তিনটার যে কোনো একটা নাম কি হতে পারে, অপশনে দেওয়া থাকতে পারে, এই জন্য তিনটা নামে আমাদের কি করতে হবে, শিখতে হবে। আবার আর্থিক অবস্থার বিবরণী, বিশদায় বিবরণী করার সময়, বিশদায় বিবরণী করার সময় বকেয়া খরচকে যে আমরা খরচের সাথে যোগ দিতাম, আবার অগ্রিম খরচকে যে আমরা কি করতাম, সংশ্লিষ্ট খরচ থেকে বাদ দিয়ে দিতাম, এই কাজটাও করা হয় মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী। ঠিক আছে? ওকে, লাস্ট যে নীতি সেটা হচ্ছে রক্ষণশীলতার নীতি। দেনাদার হতে কুঋণ সঞ্চিতি বাদ দিতে হয় রক্ষণশীলতার নীতি অনুযায়ী। এই প্রশ্নটা আরেকভাবে আসতে পারে, সেটা কি, সেটা বলতে পারে নিট দেনাদার, নিট দেনাদার কোন নীতি অনুযায়ী নিট দেনাদার কি করা হয়, বের করা হয়। তো এই যে নিট দেনাদার যে আমরা বের করি, সেটাও রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা নিট দেনাদারের টাকাটা কি করি, আমরা বের করি। সমাপনী মজুদের সময় আমরা আর্থিক অবস্থার বিবরণীতে দেখছি, ধরো সমাপনী মজুদের দুইটা মূল্য দেওয়া আছে, একটা 50,000, একটা 40,000। আমরা সবসময় কোন মূল্যটা নিতাম, কম মূল্যটা নিতাম। কেন? রক্ষণশীলতার নীতি অনুযায়ী। এখন পরীক্ষাতে সরাসরি এভাবে প্রশ্নটা নাও আসতে পারে, একটু ঘুরাই দিতে পারে, তোমাদেরকে ট্রিকি কোশ্চেন করতে পারে। কি কোশ্চেন করতে পারে, যে যদি আমাদেরকে রিটেন এইভাবে প্রশ্ন করে রক্ষণশীলতার নীতি অনুযায়ী
সমাপনী মজুদের কম মূল্য কেন নেওয়া হয়, মানে এই যে কম মূল্যটা যে আমি নিলাম, এটা আমি কেন নিলাম, কেন কি কারণে আমি কম মূল্যটা নিলাম? এর কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে কি, একটা কারণ হচ্ছে লাভ কি দেখানো, লাভ যাতে আমি কম দেখাই। আরেকটা কারণ হচ্ছে লাভ কম দেখালে আমার আয় খরচ কি দেখানো হবে, কম দেখানো হবে। লাভ কম দেখালে আমার আয় খরচ কি দেখানো হবে, কম দেখানো হবে। ঠিক আছে, এই জিনিসটা সবসময় মনে রাখবে। একটা জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আর ট্রিকি কোশ্চেন। সমাপনী মজুদের মূল্য যদি কম হয়, সমাপনী মজুদের মূল্য যদি কম হয়, লাভও কম হবে, আয়করও কম হবে, বেশি হবে বিক্রিত পণ্যের ব্যয়। আবার সমাপনী মজুদের মূল্য যদি বেশি হয়, লাভও বেশি হবে, আয়করও বেশি হবে, কম হবে বিক্রিত পণ্যের ব্যয়। আবার বলি, সমাপনী মজুদের মূল্যটা যদি কম হয়, আমার লাভও কম হবে, আমার আয়করও কম হবে, বেশি হবে বিক্রিত পণ্যের ব্যয়। আর সমাপনী মজুদের কম মূল্যের জায়গায় যদি আমি বেশি মূল্য নেই, আমার লাভও বেশি হবে, আয়করও বেশি হবে, কম হয়ে যাবে কি বিক্রিত পণ্যের ব্যয়। ব্যয় কম হলে লাভ তো অবশ্যই কি হবে, বেশি হবে। ওকে, আচ্ছা, লাস্টে বলছে কি বস্তুনিষ্ঠতার নীতি। এটা রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। বস্তুনিষ্ঠতার নীতি রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এমন এমন কিছু সম্পদ থাকে, যেই সম্পদগুলো আমরা 3-4 বছর 5 বছর পর্যন্ত ব্যবহার করি, যেমন ক্যালকুলেটর, স্টেপলার, ওয়াল ঘড়ি। ঠিক আছে, কিন্তু এগুলোর দাম খুব কম, 400 টাকা, 500 টাকা, 1000 টাকা, 1200 টাকা। তো এই দাম কম হওয়ার জন্য, খরচটা কি হওয়ার জন্য, কম হওয়ার জন্য, এটাকে আমরা সম্পদে দেখাই না, আমরা ওই নির্দিষ্ট বছরের খরচের ভিতরে কি করি, দেখাই দিই। আমরা ওই বছরের খরচে দেখাই দিই, আমরা আলাদা করে সম্পদে সেটা কি করি না, সম্পদে আমরা সেটাকে দেখাই না। তো এই বস্তুনিষ্ঠতার নীতিটা মনে রাখার চেষ্টা করবা। যারা এতক্ষণ ছিল সবাইকে থ্যাংক ইউ। কারণ এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা পড়াবো, সেটা হচ্ছে সমন্বয় দাখিলা, যেটা নিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসবে 100% শিওর। আর 90% স্টুডেন্টই কি হয়, সমন্বয় দাখিলার প্রশ্নটা পরীক্ষাতে আসলে কি করে, ভুল করে। ঠিক আছে, ওকে। এখন দেখো, আমি যেইভাবে বইয়ের ভিতরে দেখবা অনেকভাবে অনেক কিছু লেখা থাকতে পারে, আমি এখন তোমাদেরকে যেইভাবে জিনিসটা বুঝাই দিব, পরীক্ষার আছে মাত্র আর 8-10 দিন, এই সিস্টেমেই তোমরা মনে রাখবা। সমন্বয় দাখিলে নিয়ে পরীক্ষাতে যত পেঁচাই এই প্রশ্ন করুক, তোমরা সেটার রাইট অ্যান্সার করতে পারবা। কারণ আমার বিশ্বাস তোমরা জাবেদা বুঝো, জাবেদা বুঝলে সমন্বয় দাখিলে নিয়ে যেই প্রশ্নই করুক সেটাই তোমরা কি পারবা। তো মাত্র আছে 17 জন, যেই 17 জন আসো তারা মনোযোগ দিয়ে সমন্বয় দাখিলাটা একটু বুঝে নাও। দেখো, সমন্বয় দাখিলা কাদের হয়, অগ্রিম আয় ব্যয়, বকেয়া আয় ব্যয়, এই 4টা জিনিসের সমন্বয় দাখিলা হয়। অগ্রিম আয় ব্যয়, বকেয়া আয় ব্যয়। আরেকটার সমন্বয় দাখিলা হয়, সেটা হচ্ছে সম্ভার। মানে যদি আমার ক্রয়কৃত পণ্য আমি মজুদ হিসাবে অবিরত বা নিত্য মজুদে যদি আমি সেটাকে লিপিবদ্ধ করি, তাহলে আমার ক্রয়টাকে আমি সম্পদে দেখাই, তো তখন আরেকটা কি হয়, সমন্বয় দাখিলা হয়। ঠিক আছে, তো নরমালি এই 4টা সমন্বয় দাখিলা হয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বকেয়া ব্যয়। তো এই সমন্বয় দাখিলাটা যেভাবে বুঝাবো জাস্ট এইভাবে মাথায় রাখবা, পরীক্ষাতে একদম 100 এক নাম্বার, একদম তোমাদের একটা অবজেক্টিভ একদম 100% শিওর কমন। দেখো, বলছে অগ্রিম ব্যয়, এই অগ্রিম ব্যয়ের ভিতরে আবার প্রারম্ভিক দাখিলা আছে, সমন্বয় দাখিলা আছে। এত ভাগে আমি যাব না, কারণ পরীক্ষাতে প্রশ্ন আসে অগ্রিম ব্যয় সমন্বয় করলে কি হবে, সমন্বয় না করলে কি হবে। এই জিনিসটা যদি আমরা মনে রাখতে পারি, আমরা এখান থেকে 1 মার্ক কি করতে পারবো, নিয়ে আসতে পারবো। তাহলে দেখো, সমন্বয় দাখিলাটা কি, অগ্রিম ভাড়া 15,000 টাকা, যার 10,000 টাকা কি হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অগ্রিম ভাড়া যখন ছিল 15,000 টাকা, ওইটা ছিল আমার প্রারম্ভিক দাখিলা, এটার জন্য কোনো সমন্বয় দাখিলা হবে না। সমন্বয় দাখিলা হবে 10,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে এটার জন্য। তাহলে এই জাবেদা আমরা প্রথম অধ্যায়ে, প্রথম পত্রের প্রথম অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায়ে অনেক করছি এই জাবেদা। তো তখন যখন আমাদের অগ্রিম ভাড়া কি হইতে, মেয়াদ উত্তীর্ণ হইতো, তখন আমাদের অগ্রিম ভাড়ার পরিমাণ কমতো, আর ভাড়া নামক ব্যয় কি হইতো, বৃদ্ধি পাইতো। তাহলে এই যে 10,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এর জন্য আমার জাবেদা দিতাম আমরা কি এইচএসসিতে, ভাড়া হিসাবকে করতাম ডেবিট, অগ্রিম ভাড়া হিসাবকে করতাম কি ক্রেডিট। কারণ 10,000 টাকা এখন আমার অগ্রিম ভাড়াতে নাই, 10,000 টাকা আমার ভাড়া হিসাবে কি হয়েছে, ব্যয় হয়েছে, ডেবিট হয়ে গেছে। আর অগ্রিম ভাড়া তো একটা সম্পদ,
তো সম্পদ আর 15,000 টাকা নেই, 5,000 হয়ে গেছে, 10,000 টাকা সম্পদ কমাই দিতে হবে। অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট হয়ে গেছে কত টাকা? 10,000 টাকা। তো এটা ছিল আমার নর্মাল সমন্বয় জাবেদা, ঠিক আছে। তাহলে দেখো ভাড়া হিসাব যদি ডেবিট হয়, আমার ব্যয় কি পাইছে? বৃদ্ধি পাইছে। পরীক্ষাতে ব্যয় বৃদ্ধি অপশনও থাকতে পারে, অথবা মালিকানা সত্ত্ব হ্রাস এই অপশনও কি দিতে পারে? পরীক্ষাতে থাকতে পারে। ব্যয় বৃদ্ধিও থাকতে পারে, মালিকানা সত্ত্ব হ্রাসও থাকতে পারে, কারণ ব্যয় বৃদ্ধি হলে মালিকানা সত্ত্ব কি পায়? হ্রাস পায়। আর অগ্রিম ভাড়া যখন ক্রেডিট হয়েছে, আমার সম্পদ কি পাইছে? আমার সম্পদ হ্রাস পাইছে। তার মানে পরীক্ষাতে যদি প্রশ্ন করে অগ্রিম ভাড়ার সমন্বয় দাখিলা যদি আমি যদি আমি সমন্বয় করি, যে সমন্বয় করলে অগ্রিম ভাড়া, অগ্রিম বেতন, অগ্রিম যে কোনো ব্যয় আমি যদি সমন্বয় করি, তাহলে আমার ব্যয়টা কি হবে? বৃদ্ধি পাবে। আর সেই অগ্রিম যে ব্যয়টা, সম্পদটা কি হবে? আমার হ্রাস পাবে। তার মানে আমার কি হতে পারে? আমার হচ্ছে সমীকরণের প্রভাবে আমার মালিকানা সত্ত্ব কি হবে? আমার মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আর আমার সম্পদও কি পাবে? আমার সম্পদ হচ্ছে হ্রাস পাবে। বুঝা গেছে ব্যাপারটা? এখন সমন্বয় না করলে কি হবে? করলে যেটা হইতো এটার উল্টাটা হবে। জাস্ট আমি সমন্বয় করলে আমার সম্পদ হচ্ছে হ্রাস পাইতো, মালিকানা সত্ত্ব হ্রাস পাইতো। আমি সমন্বয় করি নাই অগ্রিম ব্যয়, তাহলে করলে যেটা হইতো না করলে বিপরীত জিনিস হবে। তার মানে সম্পদ কি দেখানো হবে? বেশি দেখানো হবে। মালিকানা সত্ত্ব কি দেখানো হবে? বেশি দেখানো হবে। এই যে সমন্বয় না করলে বিপরীত প্রভাব পড়বে। ব্যয় কি দেখানো হবে? হ্রাস। ব্যয় বৃদ্ধি, ব্যয় হয়ে গেছে হ্রাস। মালিকানা সত্ত্ব হ্রাস, মালিকানা সত্ত্ব হয়ে গেছে বৃদ্ধি। সম্পদ হ্রাস, সম্পদ হয়ে গেছে কি? বৃদ্ধি। মানে জাস্ট সমন্বয় করলে যে জাবেদাটা আমি দিচ্ছি, এই জাবেদা আমরা সবাই পারি, আমরা কনফিউজড হব না। এই জাবেদা আমরা সবাই পারি। এই জাবেদার কারণে আমার সমীকরণের প্রভাব কি করছে সেটা আমরা মোটামুটি বুঝি। তো সমন্বয় করলে এই পরিবর্তনটা হবে, আর সমন্বয় যদি আমি না করি তাহলে আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, সম্পদও কি পাবে? বৃদ্ধি পাবে। জাস্ট করলে যেটা হইতো, না করলে সেটার কি হবে? না করলে সেটার বিপরীতটা হবে। ক্লিয়ার? তাহলে অগ্রিম ব্যয় বা অগ্রপ্রদত্ত ব্যয়ের সমন্বয় করলে কি হবে, সমন্বয় না করলে কি হবে, এইটার অ্যান্সার আমরা বুঝতে পারলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরেরটায় যাই। পরেরটায় বলছে কি? অগ্রিমায় অনুপার্জিত আয়। অগ্রিমায় অথবা অনুপার্জিত আয়, আমরা জানি এটা একটা দায়। ঠিক আছে? সমন্বয় দাখিলা কি? অনুপার্জিত আয় 25,000 টাকা, এটা হচ্ছে প্রারম্ভিক দাখিলা, এটার জন্য কোনো সমন্বয় দাখিলা হবে না। সমন্বয় দাখিলটা হবে এই লাইনের জন্য, যার 20,000 টাকা এখন উপার্জিত হয়ে গেছে, এটার জন্য আমার সমন্বয় দিতে হবে। তাহলে যখন আমরা অনুপার্জিত আয় আমাদের অর্জিত হইতো, তখন আমাদের জাবেদা হইতো কি? আমাদের দায় হ্রাস পাইতো, আর এই টাকাটা আমরা সেবা আয়ের ভিতরে কি করতাম? আমরা ট্রানজেকশনটা ইনপুট করতাম। তাহলে দেখো অনুপার্জিত আয় কি হয়ে গেছে? ডেবিট হয়ে গেছে। তার মানে আমার দায় ছিল আগে কত টাকা? 25,000 টাকা। তাকে আমি 20,000 টাকার কি করছি? সেবা প্রদান করছি। এই জন্য 20,000 টাকা এখন আমার উপার্জন হয়ে গেছে। এটা আমার দায় নাই, আমার আয় হয়ে গেছে। তার মানে আমার দায় কমছে কত টাকা? 20,000 টাকা। আমার আয় বাড়ছে কত টাকা? 20,000 টাকা। তাহলে জাবেদাটা কি ছিল? জাবেদা ছিল অনুপার্জিত সেবায় হিসাব ডেবিট, আর সেবায় হিসাব কি? ক্রেডিট। তার মানে আমার দায় কি পাইছে? আমার দায় হ্রাস পাইছে। আর আমার মালিকানা সত্ত্ব কি পাইছে? আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। আয় বৃদ্ধি অথবা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। কখন? যখন আমি অগ্রিম আয় বা অনুপার্জিত আয়ের সমন্বয় যদি আমি করি, অগ্রিম বা অনুপার্জিত আয়ের সমন্বয় যদি আমি করি, তাহলে এই যে যে জাবেদাটা, সেই জাবেদাটাই আগে আমার একটু মনে করতে হবে যে জাবেদাটা কি ছিল? জাবেদাটা ছিল অনুপার্জিত সেবায় কি? ডেবিট, আর সেবা হিসাব ক্রেডিট। তার মানে দায় কি পাইছে? হ্রাস পাইছে, দেখে ডেবিট হয়েছে। আর সেবায় ক্রেডিট হয়েছে কেন? কারণ আয় কি হয়েছে? বৃদ্ধি পাইছে। তার মানে দায় হ্রাস, আয় বৃদ্ধি। সমন্বয় করলে, কিসের সমন্বয় করলে? অনুপার্জিত আয়ের সমন্বয় করলে। এখন যদি আমি সমন্বয়টা না করি কি হবে? করলে যেটা হয়েছিল এটার বিপরীত। তার মানে কি হবে? তার মানে আমার মালিকানা সত্ত্ব কি হবে? এখানে সমন্বয় করলে মালিকানা সত্ত্ব বাড়তো, সমন্বয় করি নাই মালিকানা সত্ত্ব কমে যাবে। সমন্বয় করলে আমার দায় কি হইতো? কমতো। সমন্বয় করি নাই, আমার দায় কি হয়ে যাবে? আমার দায় হচ্ছে বেড়ে যাবে। ঠিক আছে? আমার দায় কি হয়ে যাবে? আমার দায় হচ্ছে বেড়ে যাবে। ওকে? আচ্ছা, তাহলে একদম ইজি। তাহলে অগ্রিমায় অনুপার্জিত আয়, এটা যদি আমরা এইভাবে জাবেদার মাধ্যমে কি করি? মনে রাখার চেষ্টা করি, তাহলে এই সমন্বয় জাবেদা থেকে, সমন্বয় দাখিলা থেকে যে প্রশ্নটা আসবে
সেটা আমরা 100% কি করতে পারবো, অ্যান্সার করতে পারবো। এখন কেউ যদি এমন হয় যে আমার পরীক্ষার হলে এইভাবে মনে রাখাটা মনে করাটা আমার সময় নষ্ট হবে, তাহলে তো তোমার কাছে সময় আছে, তুমি একটু কষ্ট করে এই জিনিসটা মুখস্থ করে ফেললে তোমার পরীক্ষাতে তুমি প্রশ্ন দেখার সাথে সাথে কি করে ফেলতে পারবা, অ্যান্সার করে ফেলতে পারবা। কিন্তু বেশি তাড়াহুড়া করবা না, অপশনগুলো পড়ে, প্রশ্ন পড়ে, অপশন পড়ে তারপরে তোমরা অ্যাডমিশনে কি করবা, প্রশ্নের অ্যান্সারটা করবা। আচ্ছা, তাহলে আর 2টা মাত্র স্লাইড আছে, তারপর আজকের ক্লাস শেষ। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ম্যাথ সলভ করব। ওই ক্লাস করে তোমরা আরো বেশি মজা পাবা। আজকে থিওরিটিক্যাল ক্লাস দেখে হয়তো তোমরা তেমন বেশি মজা পাইতেছো না, ঠিক আছে? আর থিওরি পড়াইতে আসলে আমারও তেমন একটা ভালো লাগে না। আচ্ছা, এটা তোমরাও জানো। ওকে, এরপর হচ্ছে বকেয়া আয়। বকেয়া আয়ের কোনো প্রারম্ভিক দাখিলা নাই। বকেয়া আয়ের যেই লেনদেন সেইটাই সমন্বয় দাখিলা। কারণ আয়টা বকেয়া হইছে কখন? আয় সংগঠিত হওয়ার পরেই বকেয়া হয়। ব্যয় সংগঠিত হওয়ার পরেই সেটা বকেয়া হয়। ব্যয় হয় নাই তাহলে তো বকেয়া হওয়ার কোনো প্রশ্ন হয় না। আয় হয় নাই তাহলে আয় তো বকেয়া হওয়ার কোনো প্রশ্নই সেখানে আসে না। কিন্তু অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, এগুলো আমরা ব্যয় সংগঠিত হওয়ার আগেই টাকা দিয়ে দিই, অথবা অগ্রিম আয় কি, আয় সংগঠিত হওয়ার আগে আমরা টাকা নিয়ে নেই। তো এই কারণে অগ্রিম আয়, অগ্রিম ব্যয় এই দুই জায়গাতে প্রারম্ভিক দাখিলা থাকে, তারপরে সমন্বয় দাখিলা থাকে। কিন্তু বকেয়া আয়, বকেয়া ব্যয়তে কোনো প্রারম্ভিক দাখিলা নাই। এটা একটু মনে রাখবা, বকেয়া আয়, বকেয়া ব্যয় এই দুইটাতে কোনো প্রারম্ভিক দাখিলা নাই। যে লেনদেনটা থাকবে সেইটা সরাসরি কি, সেটা সরাসরি হচ্ছে সমন্বয় দাখিলা। যেমন বলছে সেবা প্রদান করা হয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি 5,000 টাকা, তার মানে আমার সেবা দেওয়া শেষ, আমার আয় হয়ে গেছে কিন্তু টাকাটা বকে আছে। এর নর্মাল জাবেদাটা কি? নর্মাল যে জাবেদাটা সেটাই হইতেছে কি দাখিলা, সমন্বয় দাখিলা। নর্মাল জাবেদা হচ্ছে প্রাপ্য সেবা হিসাব কি, ডেবিট, আর সেবা হিসাব কি, ক্রেডিট। তাহলে প্রাপ্য সেবায় ডেবিট হয়েছে কেন? কারণ আমার সম্পদ কি হয়েছে, বৃদ্ধি পাইছে। আর সেবা হিসাব কি, ক্রেডিট, তার মানে আমার মালিকানা সত্ত্ব কি পাইছে, বৃদ্ধি পাইছে। জাস্ট নর্মাল জাবেদা এটার। বকেয়া আয় ব্যয়ের ক্ষেত্রে জাস্ট নর্মাল জাবেদা। আর অগ্রিম আয় ব্যয়ের ক্ষেত্রে আমি আবার একটু ক্লিয়ার করে দিই, দেখো অগ্রিম আয় ব্যয়ের ক্ষেত্রে এই যে এখানে লিখছি অনুপার্জিত আয় 25,000 টাকা, এটা কিন্তু আমার প্রারম্ভিক দাখিলা, এটা কিন্তু সমন্বয় দাখিলা না, এটা একটু মনে রাখবা, এটা হচ্ছে প্রারম্ভিক দাখিলা। আর এই যে এটা উপার্জিত যেটা হয়েছে এটা হচ্ছে আমার কি দাখিলা, সমন্বয় দাখিলা। এটা হচ্ছে আমার সমন্বয় দাখিলা। পরীক্ষাতে অনেকে এই এই প্রারম্ভিক দাখিলার লেনদেনটা মাথায় আনে, এইটার হচ্ছে কি করে জাবেদাটা মনে আনে, ওই জাবেদার হচ্ছে সমীকরণ দেখায়, কিন্তু এটা কিন্তু প্রারম্ভিক দাখিলা, এটা কিন্তু সমন্বয় দাখিলা না। সমন্বয় দাখিলা হচ্ছে এইটা। তার মানে আমার এইটার কি করতে হবে, জাবেদাটা মাথায় আনতে হবে। এইটার জাবেদার যেই হচ্ছে কি হ্রাস বৃদ্ধি সমীকরণের প্রভাবে সেইটা আমাকে বুঝাইতে হবে। ক্লিয়ার? শুধুমাত্র অগ্রিম আয় আর অগ্রিম ব্যয়ের ক্ষেত্রে। কিন্তু বকেয়া আয়, বকেয়া ব্যয়ের ক্ষেত্রে কোনো প্রারম্ভিক দাখিলা আমার নাই। বকেয়া আয়, বকেয়া ব্যয়ের ক্ষেত্রে কোনো প্রারম্ভিক দাখিলা নাই, যেইটা আছে সেইটাই হচ্ছে আমার কি, সমন্বয় দাখিলা। তাহলে এটার জাবেদা হচ্ছে প্রাপ্য সেবায় হচ্ছে কি ডেবিট, সেবায় হিসাব হচ্ছে কি ক্রেডিট। তার মানে আমার সম্পদ কি পাইছে, বৃদ্ধি পাইছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। কখন এটা হবে? যখন আমি সমন্বয় করব। কি সমন্বয় করলে? বকেয়া আয় সমন্বয় করলে। এখন আমি বকেয়া আয় সমন্বয় করতে পারি নাই, তাহলে সমন্বয় করলে যেটা হইতো, সমন্বয় না করলে বিপরীতটা কি হবে? সম্পত্তি বৃদ্ধি ছিল, সম্পত্তি হয়ে যাবে হ্রাস, মালিকানা সত্ত্ব বৃদ্ধি ছিল, মালিকানা সত্ত্ব হয়ে যাবে কি হ্রাস। একদম ইজি। যদি এই সিস্টেমে আমি মনে রাখি, সমন্বয় দাখিলের থেকে একটা প্রশ্ন আসবে 100% শিওর, সেইটা আমি 100% অ্যান্সার কি করতে পারবো। সকল ভার্সিটিতে সমন্বয় দাখিলের থেকে একটা কোশ্চেন আসেই, মানে এই 4টা টপিক থেকে একটা কোশ্চেন পরীক্ষাতে আসবেই। তুমি যদি মুখস্থ করে ফেলো, ধরো তোমার একটা প্রশ্ন একদম ফাঁস হয়ে গেল, কমন, তুমি এটা নাম্বার পাইতে পারবে। তাহলে আমি বুঝলাম বকেয়া আয়, এখন আমি বকেয়া ব্যয়তে যাই। তাহলে তুমি আগেই ভাবো বকেয়া ব্যয়ের জাবেদা কি হয়। বকেয়া ব্যয়ের ব্যয় সংগঠিত হওয়ার পরেই বকেয়া হয়েছে, তার মানে ব্যয় হিসাব ডেবিট, বকেয়া বা প্রদেয় ব্যয় হিসাবটা কি ক্রেডিট। তাহলে দেখো বলছে কি এখানে বকেয়া ব্যয় সমন্বয় দাখিলা কি, বেতন বকেয়া আছে 50,000 টাকা। এর নর্মাল জাবেদা কি, বকেয়া আয় ব্যয়ের ক্ষেত্রে কোনো প্রারম্ভিক নেই, যেটা আছে সেটাই সমন্বয় দাখিলা। তো এর জাবেদা হচ্ছে বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব কি ক্রেডিট, এটা হচ্ছে এর জাবেদা। তাহলে বেতন হিসাব ডেবিট হলে কি হয়, ব্যয় বৃদ্ধি পাইছে। ব্যয় বৃদ্ধি পাওয়া মানে কি, মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া। ব্যয় বৃদ্ধি পাওয়া মানে কি, মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া। পরীক্ষাতে কিন্তু এইভাবে প্রশ্ন আসতে পারে যে বকেয়া ব্যয় সমন্বয় করলে কি কি প্রভাব পড়বে। তাহলে বকেয়া ব্যয় সমন্বয় করলে আমি বলতে পারি আমার ব্যয় বৃদ্ধি পাবে, আমি বলতে পারি আমার নিট লাভ
কম হবে। আবার আমি বলতে পারি আমার মালিকানা সত্ত্ব কি হবে, কম হবে। ঘতে অপশন থাকবে সবগুলোই সঠিক, উত্তর হবে সবগুলোই সঠিক। কারণ ব্যয়ও বৃদ্ধি পাইছে, নিট লাভও কি হয়েছে, কম হয়েছে, মালিকানা সত্ত্ব কি হয়েছে, কম হয়েছে, তাহলে সবগুলোই সঠিক। এইভাবেও হচ্ছে পরীক্ষাতে প্রশ্নটা করতে কিন্তু পারে সমন্বয় দাখিলা থেকে। ঠিক আছে, আমি কিন্তু বলে দিলাম কিভাবে কিভাবে প্রশ্ন হয়। তাহলে আমার ব্যয় কি হয়েছে, বৃদ্ধি পাইছে মানে মালিকানা সত্ত্ব হ্রাস, আর প্রদেয় বেতন প্রদেয় থাকা মানে সেটা হচ্ছে আমার চলতি দায়, তাহলে আমার দায় কি হয়েছে, আমার দায় হচ্ছে বৃদ্ধি পাইছে। এখন বকেয়া ব্যয়ের যে সমন্বয় করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, দায় বৃদ্ধি পায়। সমন্বয় না করলে কি হবে, জাস্ট এটার উল্টাটা হবে। তাহলে উল্টা কি হবে, মালিকানা সত্ত্ব কি হবে, বৃদ্ধি পাবে, কারণ ব্যয় হ্রাস, মালিকানা সত্ত্ব কি পাইছে, বৃদ্ধি পাইছে। আবার দায় বৃদ্ধি, এখন কি হবে, দায় হচ্ছে হ্রাস হয়ে যাবে, দায় হচ্ছে হ্রাস হয়ে যাবে। তাহলে এই প্রশ্নটা কিন্তু অ্যাডমিশনে যদি একটু কঠিন কোশ্চেন করে, একটু পেঁচাইতে পারে। এটাকে কিভাবে পেঁচাবে, বলবে কি যে বেতন বকেয়া আছে 50,000 টাকা, এর সমন্বয় যদি আমি কি করি, না করি, এর সমন্বয় না করলে নিচের কোনটি সত্য হবে। অপশনে থাকবে ব্যয় হ্রাস, আবার বলবে মালিকানা সত্ত্ব বৃদ্ধি, এখানে ছিল নিট লাভ কম, এখানে দেয়া দিবে কি লাভ বেশি। তাহলে আবার উত্তর হয়ে যাবে কি, উত্তর হয়ে যাবে সবগুলোই সঠিক। বুঝা গেছে? তার মানে এইভাবেও আমাকে একটু ট্রিকি কোশ্চেনও করতে পারে। তো এই জিনিসগুলো আমার হচ্ছে মাথায় রাখতে হবে যে সমন্বয় দাখিলা থেকে এইভাবে হচ্ছে কি প্রশ্নটা আসতে পারে। ঠিক আছে, তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। সাইম ইসলাম, হ্যাঁ আমিও সবাইকে অনেক মিস করি, কিন্তু কিছু করার নাই, আমার তো পরীক্ষা ছিল, তো আমি হচ্ছে সময় দিতে পারিনি তোমাদেরকে। আচ্ছা রিনবি ভাইয়া, আমার কলেজে রাজুকে একটা কোশ্চেন আসছিল, বকে আয়ের সমন্বয় দাখিলা হিসাবভুক্তকরণ থেকে বাদ পড়লে কি কি প্রভাব পড়বে। আচ্ছা দেখো, এই যে বকেয়া আয়, ঠিক আছে, তাহলে বকে আয় আবার আমরা যাই, বকে আয় আবার আমরা যাই। দেখো বকে আয় কি বলছে, বকে আয় সমন্বয় দাখিলা হিসাবভুক্তকরণ থেকে বাদ পড়লে, তাহলে দেখো আমি আবার বলছি যে অগ্রিম আয় ব্যয়ের প্রারম্ভিক দাখিলা হয়, তারপরে সমন্বয় দাখিলা হয়। প্রথমটা যেমন অগ্রিম ভাড়া 50,000 টাকা, এটা হচ্ছে প্রারম্ভিক দাখিলা। অগ্রিম ভাড়ার 10,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এটা হচ্ছে সমন্বয় দাখিলা। কিন্তু বকেয়া আয় আর বকেয়া ব্যয়ের ক্ষেত্রে যেটা লেনদেন সেটাই হচ্ছে আমার সমন্বয় দাখিলা। তাহলে এটা যদি আমি সমন্বয় করি তাহলে আমার এই প্রভাবটা হবে, মানে আমার সম্পদ কি পাবে, বৃদ্ধি পাবে, আমার মালিকানা সত্ত্ব কিভাবে বৃদ্ধি পাবে। আর যদি আমি এটাকে সমন্বয়করণ থেকে বাদ দেই, মানে আমি যদি সমন্বয় না করি, তাহলে করলে যেটা হইতো জাস্ট এটার বিপরীত জিনিসটা হবে। তাহলে আমি সমন্বয় করলে আমার সম্পদ বাড়তো, সমন্বয় করি নাই আমার সম্পদ হ্রাস পাবে। ঠিক আছে, সমন্বয় করলে আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি দেখানো হইতো, সমন্বয় করি নাই আমার মালিকানা সত্ত্ব কি দেখানো হবে, হ্রাস দেখানো হবে। আবার এইটাও বলতে পারে মালিকানা সত্ত্ব হ্রাস দেখাইছে, আবার বলতে পারে কি নিট লাভ কম দেখাবে, কারণ আয় হ্রাস হওয়া মানেই কি, আয় হ্রাস হওয়া মানেই নিট লাভ কম দেখানো। তাহলে এইভাবেও 3-4টা অপশন দিয়ে সবগুলো সঠিক এইভাবে প্রশ্নটা করতে পারে, আবার সরাসরি প্রশ্ন করতে পারে। বুঝা গেছে? তো রিনবি যে প্রশ্নটা করছো সেটার অ্যান্সার হবে সম্পদ হ্রাস মালিকানা সত্ত্ব হ্রাস। ঠিক আছে, সম্পদ হ্রাস মালিকানা সত্ত্ব হ্রাস, অথবা সম্পদ হ্রাস আয় হ্রাস, একই কথা। ঠিক আছে, ওকে। তো আমাদের আজকে যে থিওরিগুলো পড়াইছি, বইয়ের ভিতরে আরো অনেক থিওরির জিনিস আছে। লাস্টে একটা জিনিস অনেকে হয়তো আগে করো নাই, আমি এইচএসসির সময় করাইছিলাম, তাও আবার একটু দেখাই দেই। একটা জিনিস মাঝে মাঝে রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে মাঝে মাঝে একটা কোশ্চেন আসে, যেটা আমার মিস হয়ে গেছে। সেটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারী, হিসাব তথ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারী, এটা নিয়ে একটা প্রশ্ন আসে। তো আমরা এটা মনে রাখাটা একটু কষ্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? যারা বেতন পায়, প্রতিষ্ঠান থেকে বেতন পায় ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করে, সিদ্ধান্ত গ্রহণ করে, তারা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর বাহ্যিক ব্যবহারকারী কারা? এই দুইটার যে কোনো একটা মিস আছে যার, সেই হচ্ছে কি বাহ্যিক ব্যবহারকারী। তাহলে দেখো আমি বলতে পারি কি, আমি বলতে পারি যে
কর্মচারী কিন্তু বেতন পায়, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। তাহলে কর্মচারী হচ্ছে হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী, ঠিক আছে, হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী। আবার আমি বলতে পারি যে আমার প্রতিষ্ঠানের কি বলতে পারি এটাকে, ধরো হচ্ছে সাপ্লায়ার, সাপ্লায়ার কি বলে, সরবরাহকারী, সরবরাহকারী। আমি বলতে পারি যে সরবরাহকারী কি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কিন্তু বেতন কিন্তু সে পায় না, তাহলে সেও কি বাহ্যিক ব্যবহারকারী। আবার আমি যদি বলি বিনিয়োগকারী, বিনিয়োগকারী, তাহলে একটা প্রতিষ্ঠানের ইনভেস্টর কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, ইনভেস্টর কিন্তু বেতন পায় না, সে পায় লভ্যাংশ পায়, তাহলে ইনভেস্টরকে আমি বলবো বাহ্যিক ব্যবহারকারী। বুঝা গেছে? আবার আমি যদি বলি যে কোম্পানির মালিক, যদি বলি মালিক, তাহলে মালিক কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে, মালিক কিন্তু বেতন নেয় না, ঠিক আছে, মালিক প্রফিটের পার্ট নেয়, বেতন কিন্তু নেয় না। বেতন এক জিনিস, মুনাফা আরেক জিনিস। তাহলে মালিকও কি বাহ্যিক ব্যবহারকারী। তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে কর্মকর্তা, যে বেতনও পায়, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে সকল ব্যবস্থাপক, যেই ব্যবস্থাপকই হোক না কেন, সকল ব্যবস্থাপকই অভ্যন্তরীণ কি ব্যবহারকারী। তো এইভাবে যে বেতন পায় ও সিদ্ধান্ত গ্রহণ করে, দুইটাই যে যার রাইট আছে সেই অভ্যন্তরীণ ব্যবহারকারী, এই দুইটার একটা যার নাই সেই হচ্ছে কি বাহ্যিক ব্যবহারকারী। এই কোশ্চেনটা মানে আসে মাঝে মাঝে, তো এটা একটু দেখাই দিলাম, এটা একটু মনে রাখার চেষ্টা করবো, এইভাবে যদি পড়ো তাহলে একদম সহজ হয়ে যাবে। তো এই যে আজকে যেই আমি থিওরিগুলো পড়ালাম, তোমাদেরকে বুঝাই দিলাম, তোমরা যদি পরীক্ষার আগে জাস্ট এখান থেকে থিওরিগুলো পড়ে যাও, আমি আশা করি এখান থেকে তোমাদের থিওরি ইনশাল্লাহ কমন পড়বে। গত বছর আমি এই থিওরিগুলোই পড়াই দিছিলাম, এই থিওরিগুলো থেকে হচ্ছে কোশ্চেনগুলো কমন আসছে। তোমরা হচ্ছে অনুপার্জিত আয়ের যে গত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেখবা যে অনুপার্জিত আয় সমন্বয় না করলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে। তো সরাসরি ওইখান থেকে প্রশ্ন আসছে, সমন্বয় দাখিলা থেকে, যেটা আজকে তোমাদেরকে শিখাই দিছি। আবার প্রশ্ন আসছে কি, প্রশ্ন আসছে যে একটি বিক্রয়কারী প্রতিষ্ঠানের খতিয়ানে কোন হিসাবটি থাকবে না যদি সে নিত্য মজুদ পদ্ধতি অবলম্বন করে, তাহলে তার এখানে প্রারম্ভিক মজুদ কি হবে না, থাকবে না। কালান্তিক পদ্ধতি যদি সে অবলম্বন করে, তার এখানে বিক্রিত পণ্যের ব্যয় অথবা সমাপনী মজুদের হিসাব কি হবে না, থাকবে না। তো এই প্রশ্নগুলাই কিন্তু বারবার মানে আমার থিওরিটিক্যাল পার্ট থেকে কি আসে। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম পড়বো ইনশাল্লাহ। তোমরা খুব মজা পাবা, বন্ধু বান্ধবদেরকে বলবা, সবাই একসাথে ক্লাস করবা, অনেক কিছু শিখতে পারবা আশা করি। আর পরের দুইটা ক্লাসই যেহেতু হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল, তো সবাই হচ্ছে মনোযোগ সহকারে ক্লাসটা করার চেষ্টা করবা, ঠিক আছে? তো আজকের জন্য এখানেই, সবাই ভালো থাকো, ভালো মতো প্রিপারেশন নাও। কালকে 26 তারিখ 27 তারিখে আবার আমাদের দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।